যুক্তরাষ্ট্রে কয়েকটি অঙ্গরাজ্যে ভোট গ্রহণ শেষ, হাতিগাধায় হাড্ডাহাড্ডি লড়াই। জরিপে বাইডেন এগিয়ে থাকলেও ইলেকটোরালে ট্রাম্পের বাজিমাতের আভাস। করোনার নেগেটিভ সনদ ছাড়া দেশে ঢুকবে না কেউ, দ্বিতীয় সংক্রমণ ঠেকাতেই কঠোর হচ্ছে সরকার। শাহজালাল বিমানবন্দরে হবে র্যাপিড টেস্ট। এবং ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে আবারও ইলিশ ধরা শুরু, প্রস্তুত জেলেরা। শীতের আগেই মহাজনের দেনা পরিশোধের আশা। ভোরের সময় সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির। শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর। হোয়াইট হাউসে কে যাবেন, ট্রাম্প নাকি বাইডেন? নির্ধারণে যুক্তরাষ্ট্রে চলছে ৫৯তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। এরই মধ্যে বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ভোট নেওয়া শেষ হয়েছে। এদিকে সবগুলো জরিপে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন রিপাবলিকান ট্রাম্পের থেকে এগিয়ে থাকলেও ৮ দোদুল্যমান অঙ্গরাজ্যই বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। ওয়াশিংটন ডিসি থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। স্থানীয় সময় ভোর ৬টা থেকে শুরু হয়েছে মার্কিন নির্বাচনের ভোট গ্রহণ। ব্যালটে ভাগ্য নির্ধারণ হবে ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের দলের। নিউ ইয়র্কের ভোটাররা সবার আগে ভোট দেওয়ার সুযোগ পান। স্বাস্থ্যবিধি মেনে ভোট কেন্দ্রে আসেন ভোটাররা। The rest of the world is looking at our election right now, and obviously we don't know if the final count's going to come out tonight, tomorrow, this weekend. And how that's all going to go. ৩ ঘন্টার সময় ব্যবধানের কারণে ক্যালিফোর্নিয়ার ভোট শেষ হতে বাংলাদেশ সময় বুধবার সকাল পার হবে। রাতব্যাপী ৫০টি অঙ্গরাজ্যের ভোটাররা দেবেন ভোট। নির্বাচন ঘিরে উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও ভোটারদের মাঝে উৎসাহের কমতি নেই। And it's good to see people out and voting today. Most of the interest here is local elections. Yes, I'm nervous about the results, I think, about the presidential election mainly, but এদিকে বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প আগাম ভোট দিলেও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প মঙ্গলবার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ভোট দিয়েছেন। দোদুল্যমান ৮টি অঙ্গরাজ্য বা সুইং স্টেট ফ্লোরিডা, পেনসিলভেনিয়া, ওহাইও, মিশিগান, উইসকনসিন, আইওয়া, অ্যারিজোনা ও নর্থ ক্যারোলাইনার ভোট খুবই গুরুত্বপূর্ণ। এদিকে আনুষ্ঠানিক ভোট গ্রহণ শুরুর আগেই ঐতিহ্য অনুযায়ী সবার আগে ভোট দিয়েছেন নিউ হ্যাম্পশায়ারের ডিক্সভিল নচ ও মিলসফিল্ডের ভোটাররা। এরই মধ্যে সেখানকার ফলও চলে এসেছে। ডিক্সভিল নচে মাত্র ৫ ভোটের ৫টি পেয়েছেন ডেমোক্র্যাট দলীয় বাইডেন, আর মিলসফিল্ডে ট্রাম্প পান ১৬ ভোট। নির্বাচনের আগে সবকটি জরিপে জো বাইডেন এগিয়ে থাকলেও গেলবারের নির্বাচনে পপুলার ভোটে অনেক বেশি ভোট পেয়েও হিলারি ক্লিন্টন ট্রাম্পের কাছে হেরেছিলেন। এবারের নির্বাচনেও জরিপে বাইডেন এগিয়ে থাকলেও ট্রাম্প ইলেকটোরাল কলেজ পদ্ধতিতে বিজয় ছিনিয়ে আনবেন, এমনটাই এখন মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ওয়াশিংটন ডিসি। যুক্তরাষ্ট্র নির্বাচনে ঠিক এই মুহূর্তে কি অবস্থা সে খবর জানাতে ওয়াশিংটন ডিসিতে আছেন হাসানুজ্জামান সাকি ও ক্যালিফোর্নিয়ায় আছেন লস্কর আল মামুন। আমরা তাদের কাছে যাচ্ছি এই মার্কিন নির্বাচন নিয়ে আলোচনা পর্বে। সাকি ভাই। জি, অনেক ধন্যবাদ কবির আপনাকে। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় যে অঙ্গরাজ্যগুলো আছে সেখানে কয়েকটি অঙ্গরাজ্যে ভোট শেষ হয়েছে, অর্থাৎ সন্ধ্যা ৭টায় এখন যুক্তরাষ্ট্রের যে অঞ্চলে আমি দাঁড়িয়ে আছি, আপনি যেটি বলছিলেন রাজধানী ওয়াশিংটন ডিসি এবং এই অঞ্চল জুড়ে যে ভোট কেন্দ্রগুলো আছে সেখানে কিন্তু সন্ধ্যা ৭টায় ভোট শেষ হয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দলের রিপাবলিকান, ডেমোক্রেট, স্থানীয় বিভিন্ন পদে যারা নির্বাচন করেছেন তাদের এজেন্টরা তারা কিন্তু এখানকার প্ল্যাকার্ড, পোস্টার এগুলো সরিয়ে নিচ্ছেন সবাই। তো বলা যায় যে উৎসব সারাদিন চলেছে, ভোটের উৎসব, সেটি নির্বিঘ্নেই শেষ হয়েছে। এখন পর্যন্ত তেমন কোনো অপ্রীতিকর কোনো খবর আমরা পাইনি এবং ভোট শেষ হয়েছে। যুক্তরাষ্ট্র অনেক বড় একটি অঙ্গরাজ্য, একটি দেশ, আপনি জানেন কবির, যে আমি দেখেন দাঁড়িয়ে আছি যেখানে পিছনে অন্ধকার, অর্থাৎ রাত নেমে গেছে, অর্থাৎ ক্যালিফোর্নিয়ায় আছেন এখন লস্কর আল মামুন, সেখানে কিন্তু দিনের বেলায় পিছনে তার আলো দেখতে পাচ্ছি, সূর্যের আলো দেখতে পাচ্ছি।
এমনই একটি বিশাল দেশে কিন্তু বিভিন্ন ধাপে কিন্তু ভোট সময়সীমা অনুযায়ী কিন্তু ভোট গ্রহণ এবং ভোট আর সমাপ্তি হওয়ারও সময় কিন্তু আলাদা। যেমন ক্যালিফোর্নিয়ায় কিন্তু এখনো ভোট চলছে। পার্শ্ববর্তী যে বাংলাদেশি অধ্যুষিত যে অঙ্গরাজ্য নিউ ইয়র্ক, সেখানেও কিন্তু ভোট চলছে। রাত 9টা পর্যন্ত সেখানে ভোট চলবে। তো আমি এখন চলে যাব ক্যালিফোর্নিয়ায় লস্কর আল মামুনের কাছে। লস্কর আল মামুন, আমার এখানে ভোট শেষ হয়ে গেছে, আপনার এখানে এখনো ভোট চলছে। আপনি যদি আমাদেরকে বলেন যে শেষ মুহূর্তের ভোটের পরিস্থিতিটা কি? হাসানুজ্জামান সাকি, ধন্যবাদ, এবং কবির আপনাকে ধন্যবাদ। যেটি হাসানুজ্জামান সাকি বলছিলেন যে শেষ বিকেলের আলো আমাদের এখন কপালে, চোখে, মুখে, সব জায়গায়। এবং আমাদের এখন সময়, ক্যালিফোর্নিয়ার এখনকার সময় স্থানীয় বিকেল 4টা, আর 1 ঘন্টা পরে অর্থাৎ সন্ধ্যা হবে 5টায়। তারপরেও 3 ঘন্টা অর্থাৎ রাত 8টা পর্যন্ত আমি যে কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছি সেই কেন্দ্রে ভোট গ্রহণ চলবে, এবং সেটি বিরতিহীনভাবেই সেই ভোট গ্রহণ চলছে, এবং 8টায় ভোট সম্পন্ন হবে। আপনি যেমনটি বলছিলেন, আপনার বিভিন্ন অঙ্গরাজ্যগুলোতে ইতিমধ্যে ভোট গ্রহণ শেষ হয়েছে। আমরা জানতে পেরেছি ভোট গ্রহণ শেষে ফলাফলও আসতে শুরু করেছে, অর্থাৎ বিভিন্ন কেন্দ্রের 10%, 15% করে ফলাফল জমা হচ্ছে। সেটি নিয়ে অনেক দর্শকের মধ্যে টেলিভিশনের সামনে বসে গেছেন। আজকের এই নির্বাচনের এই মুহূর্তের লস এঞ্জেলেসের খবর হচ্ছে যে এখন ভোটার খুব বেশি নেই, তবে শেষ মুহূর্তে যারা রয়েছেন কিছু ভোটার আসছে যারা ভোট অফিসিয়ালি ব্যালট জমা দেননি, সেই ব্যালটগুলো জমা দিতে তারা এখন আসছেন। দেখা যাচ্ছে বেশিরভাগ ভোটাররাই সেই কাজটি করছেন। সাকিব। জি, মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রতি মুহূর্তে সময় সংবাদের দর্শকদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের আদ্যোপান্ত সবার আগে সর্বশেষ সংবাদ তুলে ধরার চেষ্টা করছি। কবি, আপনি আছেন স্টুডিওতে, আপনার কাছে এখন ফিরবো যে যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে নানান ধরনের সংবাদ নিয়ে আমরা কিন্তু এই বুলেটিন সাজিয়েছি। আমরা জানি যে যে এনথুজিয়াজমের কথা বলা হচ্ছে, উৎসাহ উদ্দীপনার কথা বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে, এই সংক্রান্ত এবং আরো অনেক সংক্রান্ত নিউজ রিপোর্ট আমাদের হাতে আছে। আমি এই জন্য আপনার কাছে যাচ্ছি পরবর্তী সংবাদের জন্য। ধন্যবাদ সাকি। আমার কাছে একটি রিপোর্ট আছে, সেটি এখন দর্শকদের জন্য আমরা দেখাবো। নির্বাচনের দিনেও এই নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় কাটান ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। কোনো লাল বা নীল অঙ্গরাজ্যের নয়, নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে চান তিনি। অন্যদিকে আবারও নির্বাচনে জিতবেন বলে দৃঢ় বিশ্বাস ডোনাল্ড ট্রাম্পের। নির্বাচনী প্রচারণার কোনো সময়সীমা না থাকায় ভোটের দিনেও ফিলাডেলফিয়ায় ভোটারদের কাছে টানতে প্রচারণা চালান সব জরিপে এগিয়ে থাকা ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। এ সময় সবাইকে ভোটদানে উৎসাহিত করেন তিনি। নির্দিষ্ট কোনো দলের জন্য নয়, প্রেসিডেন্ট হিসেবে সব মার্কিনীদের জন্য কাজ করার অঙ্গীকার করেন বাইডেন। জরিপ যাই হোক না কেন, নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সুইং স্টেট বা দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর দিকেই নজর তার। একই সঙ্গে অঙ্গরাজ্যগুলোতে জয়ের ব্যাপারেও বেশ আত্মবিশ্বাসী ট্রাম্প। Winning is easy, losing is never easy. Not for me, it's not. But I think we have, when you see rallies the likes of which in the history of this country, probably in the history of the world, nobody's ever seen before. ওমর ইনান, সময় সংবাদ। ভোটারদের মন জয় করতে ট্রাম্পের এই যে নির্বাচনী প্রচারণা কৌশল, এছাড়াও বিভিন্ন রকম উদ্দীপনামূলক বিষয় ছিল, আমরা দেখেছি এবারের যে নির্বাচনী প্রচারণা। তো সাকি এবং মামুন, আপনারা দেখেছেন খুব কাছ থেকে এই দৃশ্যগুলো, আপনারা যদি দর্শকদের একটু জানাতেন যে কি দেখেছেন এবং কেমন দেখেছেন সেই নির্বাচনী প্রচারণার বিষয়গুলো। জি, আপনাকে ধন্যবাদ আবারও কবির। আমি তো খুব কাছ থেকে দেখেছি। আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশও আমার কভার করার অভিজ্ঞতা হয়েছে, এবং এর আগেও আমি প্রেসিডেন্ট এবং যে ডেমোক্রেটিক প্রার্থী সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, তাদের দুজনকে আমি দূর থেকে দেখেছি। তাদের নির্বাচনী বিতর্ক কভার করার আমার সুযোগ হয়েছে। কিন্তু নির্বাচনী যে প্রচারণা, সেই প্রচারণা সমাবেশ আমার কভার করার কিন্তু সুযোগ এর আগে হয়নি। এবং
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এত কাছাকাছি যাওয়ারও সুযোগ হয়নি। 1.5 ঘন্টারও বেশি সময় তিনি যখন মঞ্চে ছিলেন পেনসিলভেনিয়ায় একটি ঝুলন্ত অঙ্গরাজ্যে, তখন কিন্তু পুরো এই সময়টায় কিন্তু 8 থেকে 10 হাত দূরত্বে আমার আর প্রেসিডেন্টের মধ্যে একটি ফারাক ছিল, দূরত্ব ছিল। একটি পর্যায়ে এমনও হয়েছে মাত্র 5 হাত দূরত্বে থেকে আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেখেছি। সেই সুযোগে আমি তার এই অঙ্গভঙ্গি, যে অভিব্যক্তি আছে, চোখের ভাষা, সেইগুলো আমি পড়ার চেষ্টা করেছি এবং আমি খুব কাছ থেকে দেখেছি যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু আসলেই খুব মজার মানুষ। তিনি জনগণকে উদ্দীপ্ত করতে পারেন। তিনি প্রত্যেকটি জনসভায় মঞ্চে নেচেছেন। তিনি এমন কিছু মজার কথা বলেছেন যাতে করে যুক্তরাষ্ট্রের এক শ্রেণীর নাগরিকরা কিন্তু উদ্দীপ্ত হয়েছে, যেটি আমরা বিভিন্ন প্রচারণায় দেখেছি। আজকের এই নিউজটিতেই দেখলাম। তো এই বিষয়ে একটু জানার জন্য আমি একটু লস্কর আল মামুনের কাছে আবার যাচ্ছি লস অ্যাঞ্জেলেসে। লস্কর আল মামুন, এই উদ্দীপনার বিষয়টা আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ হাসানুজ্জামান সাকি। আপনার সুযোগ হয়েছিল সেই ট্রাম্পের কাছাকাছি যাওয়ার, তো এরকম সুযোগ ক্যালিফোর্নিয়াতে হয়নি, কারণ ক্যালিফোর্নিয়াটা ট্রাম্পের কাছে খুব বেশি পছন্দের নয়। সে কারণে তিনি ক্যালিফোর্নিয়ার গভর্নরকেও পছন্দ করেন না এবং ক্যালিফোর্নিয়া সম্পর্কে নানান ধরনের মন্তব্য তিনি করেছেন। সবশেষ তিনি সফর করেছিলেন যখন বনাঞ্চলে অগ্নিকাণ্ড অর্থাৎ দাবানল হয়েছিল, তখন তিনি এসেছিলেন খুব স্বল্প সময়ের জন্য এবং চলে গেছেন। সেটি ছিল অবশ্য অফিসিয়াল একটি মিটিং। হাসানুজ্জামান সাকি, আপনার মাধ্যমে জানাতে চাই যে একটু আগে আমরা যখন কথা বলছি সেই মুহূর্তে আমাদের কাছে খবর এসেছে যে সিএনএন থেকে বলা হয়েছে যে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যটি ট্রাম্প জয়লাভ করেছে, অর্থাৎ 11টি ইলেকট্রাল ভোট তিনি পেয়েছেন এবং আরো প্রজেকশন করেছেন যে কেন্টুকি রাজ্যটি তিনি জয় করতে যাচ্ছেন। অর্থাৎ এই অঙ্গভঙ্গির সঙ্গে কথা বলতে চাই, যেমন তিনি উদ্দীপ্ত ছিলেন আজকের এই ফলাফলেও কিন্তু তিনি বেশ প্রথম শুরুটাই তিনি জয় দিয়ে করলেন। এখন শেষ পর্যন্ত কি হয়, ফলাফল কোথায় গিয়ে দাঁড়ায়, সেটি কিন্তু এখনো বলা যাচ্ছে না সাকি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যখন নির্বাচনী জরিপ এই এক্সিট পোলের কথা বলছিলেন, তখন আমি একটু জানাতে চাই কবির আপনাকে এবং আপনার মাধ্যমে সময় সংবাদের দর্শকদেরকে যে এক্সিট পোল কিন্তু দিয়েছে কিছুক্ষণ আগে সিএনএন। সেই এক্সিট পোলে দেখা যাচ্ছে যে তারা ভোটারদের কাছে নানান ধরনের প্রশ্ন করেছিল যে এবারে নির্বাচনে কি বিষয়ে ফ্যাক্টর হবে। এবারে নির্বাচনে দেখা গেছে যে সবাই ধারণা করেছিল যে করোনা মহামারী ইস্যুটি একটি বড় ফ্যাক্টর হবে, কিন্তু ভোটারদের মানসিকতায় কিন্তু শুধু করোনা মহামারী কিন্তু প্রাধান্য পায়নি। এর মধ্যে কিন্তু নানান ইস্যু চলে এসেছে, অর্থনৈতিক বিষয়টি চলে এসেছে, বর্ণবাদ, যে বৈষম্য, বর্ণবাদের যে একটি ইস্যু চলমান আছে, সেই ইস্যুটিও চলে এসেছে। এখন এই যে অর্থনীতির বিষয়, এই যে করোনা পরিস্থিতির বিষয় এবং বর্ণবাদের যে ইস্যু, এই ইস্যুগুলো প্রাধান্য পাওয়ার ফলে কে বেশি সুবিধা পাচ্ছেন, ডোনাল্ড ট্রাম্প নাকি জো বাইডেন, এই বিষয়টি নিয়ে কিন্তু এখনো কিন্তু রাজনৈতিক ধারাভাষ্যকাররা কিন্তু বিভিন্ন ধরনের মত দিচ্ছেন। মানে এখনো কিন্তু সুনিশ্চিত নয় যে কার দিকে এই মার্কিন জনগণের ভোটটি গিয়ে পড়ছে। এরকম একটি হাড্ডাহাড্ডি এবং টানাপোড়েনের নির্বাচনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা জানি যে যুক্তরাষ্ট্রের যে ভোট হয়েছে সেখানে ইলেকট্রাল ভোট একটি বড় ফ্যাক্টর, কারণ অঙ্গরাজ্যগুলোর ইলেকট্রাল কলেজ পদ্ধতিতেই প্রেসিডেন্ট নির্বাচিত হয়। এই সংক্রান্ত একটি রিপোর্টও আপনার কাছে আছে, সেই সম্পর্কে আমরা এখন জানবো খবির। হাসানুজ্জামান সাকি এবং লস্কর আল মামুন যোগ দিয়েছিলেন আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে, সেখানে যে চলমান নির্বাচন আছে সেই বিষয়ে। একটু আগে তিনি যেমনটি বলছিলেন যে ইলেকটোরাল ভোট সেটি একটি ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, এই বিষয়ে একটি রিপোর্ট আছে আমাদের কাছে। চলুন দর্শক আমরা সেটি দেখে আসি। অন্যান্য নির্বাচনের চেয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি কিছুটা জটিল। কোনো প্রার্থী পপুলার ভোট বেশি পেয়েও প্রেসিডেন্ট হতে পারেন না, আবার কেউ ইলেকটোরাল ভোটে জয় পেয়ে হয়ে যান দেশের প্রেসিডেন্ট। দেশটিতে 538টি ইলেকটোরাল ভোটের মধ্যে যিনি কমপক্ষে 270টি ভোট পাবেন তিনি হবেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রে 1787 সালের সংবিধান অনুযায়ী ইলেকটোরাল কলেজ প্রবর্তিত হয়। পরবর্তীতে 1964 সালে মার্কিন সংবিধানের 12তম সংশোধনীর মাধ্যমে এই নিয়ম চালু হয়। এরপর থেকে 538 জন নির্বাচিত ইলেক্টর তাদের একটি করে ভোটাধিকার প্রয়োগ করে নিজেদের প্রেসিডেন্ট নির্বাচন করেন। গোটা যুক্তরাষ্ট্রে সব রাজ্য মিলে মোট 538টি ইলেকটোরাল কলেজ রয়েছে। আর প্রেসিডেন্ট নির্বাচিত হতে অর্ধেকের চেয়ে একটি বেশি অর্থাৎ 270টি ইলেকটোরাল কলেজে জয়ী হতে হয়।
আমেরিকার কনস্টিটিউশনটাতে অনেক ওরা চেকস এন্ড ব্যালেন্স করেছিল, যে একদিকে প্রেসিডেন্টের ক্ষমতা, অন্যদিকে কংগ্রেসের ক্ষমতা, অন্যদিকে জুডিশিয়ারি। তেমন ফেডারেল সিস্টেমে ওরা ভেবেছে যে ছোটখাটো যাদের জনসংখ্যা কম তারা যাতে একটু করে আশ্বস্ত বোধ করে, সেই জন্য এই ইলেকটোরাল কলেজটা করা হয়েছিল। কোন অঙ্গরাজ্যে কত ইলেকটোরাল ভোট থাকবে তা নির্ধারিত হয় সেখানে কতটি কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট রয়েছে তার উপর। প্রতিটি কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের জন্য একটি করে ভোট এবং 2 জন সিনেটরের জন্য 2টি ভোট বরাদ্দ থাকে। কেননা কোনো একজন প্রার্থী নাগরিকদের সরাসরি ভোট পেলেই যে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হবেন তা হয় না, বরং ইলেকটোরাল কলেজ নামে যুক্তরাষ্ট্রের যে বিশেষ নির্বাচনী ব্যবস্থা আছে তার মাধ্যমেই ঠিক হয় কে হবেন পরবর্তী প্রেসিডেন্ট। সাধারণভাবে বললে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিটি রাজ্য থেকে নির্বাচিত কিছু জনপ্রতিনিধি নির্বাচন করেন সাধারণ ভোটাররা, যারা আবার আনুষ্ঠানিকভাবে ভোট দিয়ে নিজেদের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করেন। অন্যয় কর্মকার, সময় সংবাদ। বেশ জটিল নির্বাচন পদ্ধতি এই রিপোর্টটিতে আমরা সেটিই দেখলাম। সাকি, আপনাদের কাছ থেকে এ ব্যাপারে বিস্তারিত জানবো। আসলে কি এটা তেলা মাথায় তেল ঢালার মতো কোনো বিষয়, নাকি আসলে কোনো বাস্তবসম্মত নিয়মের মধ্যে পড়ে বিষয়টি, যদিও অনেকে সমালোচনা করছেন? জি জি, আমি অবশ্যই এইভাবে ভাবি না, আমি এইভাবে দেখছিও না বিষয়টি। যারা মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন তারা কিন্তু এই রাজনৈতিক এবং নির্বাচনী প্রক্রিয়ার মধ্যেই আছেন। তাদের কাছে কিন্তু পপুলার ভোট বলে কিছু নেই, কারণ ইলেকটোরাল কলেজ পদ্ধতিটা সংবিধান মতোই কিন্তু এখানে হচ্ছে। এটি করা হয়েছে এই কারণে যে যুক্তরাষ্ট্রে 50টি অঙ্গরাজ্য এবং রাজধানী ওয়াশিংটন ডিসি একটি। সেখানে সব অঙ্গরাজ্যে কিন্তু সমান সংখ্যক জনগোষ্ঠী বসবাস করেন না। কিন্তু এখন যদি এমন হয় যে পপুলার ভোটে যদি পাশ হয়ে যায়, তাহলে 2 দলের প্রার্থীদেরই ফোকাস থাকবে বড় বড় অঙ্গরাজ্য যেখানে বেশি সংখ্যক জনগোষ্ঠী বসবাস করেন তাদের দিকে। সেই জন্যই হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদরা তারা পুরো যুক্তরাষ্ট্রে যেন ক্ষমতার একটি ভারসাম্য তৈরি হয়। ছোট ছোট অঙ্গরাজ্যগুলো এবং যেসব অঙ্গরাজ্যগুলো আয়তনে বড় হলেও জনসংখ্যা কম, তারাও যেন সমান গুরুত্বপূর্ণ হয়, সেজন্যই এই ইলেকটোরাল কলেজ পদ্ধতিটি চালু করেছে। এবং সেখানে আমি যেখানে বসবাস করি সাধারণত নিউ ইয়র্কে, এবং আমি এই মুহূর্তে যেখানে আছি রাজধানী ওয়াশিংটন ডিসি, এবং এই এলাকায় এটি ডেমোক্রেট এলাকা বলে সবাই জানে, এবং লস্কর আল মামুন আছেন ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে, সেটিও কিন্তু আপনার ডেমোক্রেট এরিয়া। আবার টেক্সাসের মতো একটি বড় অঙ্গরাজ্য যেখানে 38টি ইলেকটোরাল ভোট আছে, সেখানে রিপাবলিকানদের সমর্থিত অঙ্গরাজ্য। এই বিষয়গুলো আমরা জানি, এই বিষয়গুলো এই অঙ্গরাজ্যগুলো নির্বাচনে কোনো গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে না। ফ্যাক্টর হবে 7-8টি অঙ্গরাজ্য, যেটি ঝুলন্ত অঙ্গরাজ্য। তো এই যে ভোটিং পদ্ধতি, ভোটার হওয়ার জন্য যখন আপনি তালিকাভুক্ত হবেন তখন 3টি অপশন থাকে, যে আপনি কি রিপাবলিকান সমর্থক, আপনি ডেমোক্রেট সমর্থক, নাকি আপনি ইন্ডিপেন্ডেন্ট স্বতন্ত্র। এইসব বিষয়ে আমি আরো সবিস্তারে জানার জন্য একটু লস্কর আল মামুনের কাছে যাব, যিনি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার অধিবাসী, এবং সেখানে 55টি ইলেকটোরাল ভোট আছে। মামুন, আপনি যদি কিছু বলেন। ধন্যবাদ হাসানুজ্জামান সাকি, আপনি ঠিকই বলেছেন। ক্যালিফোর্নিয়ার 55টি ইলেকটোরাল ভোট, এবং এটি ডেমোক্রেট অধ্যুষিত এলাকা, আগেই বলেছি। এবং এই 55টি ইলেকটোরাল ভোট পেতে যাচ্ছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনই, এমনটাই মোটামুটি নিশ্চিত। তবে আমি একটু আপনার মাধ্যমে জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যখন ডেমোক্রেট দলের কনভেনশন হয়েছিল, অর্থাৎ মনোনয়ন দৌড়ে কে পাবেন মনোনয়ন, জো বাইডেন নাকি বার্নি স্যান্ডার্স, এরকম একটা বিষয়ে যখন চলছিল, সেই কনভেনশনের একটি বিষয়ে তারা আলোচনা করেছিল। সেটি হচ্ছে তারা নির্বাচিত যদি হয় এবং মেজরিটি যদি সিনেট এবং হাউস দুটি তাদের দখলে যায়, তাহলে তারা এই পদ্ধতিটি তুলে নেওয়ার ব্যাপারে কথাবার্তা বলেছেন। অর্থাৎ তারা কিন্তু এই যে ইলেকট্রাল কলেজ পদ্ধতি, এই জটিল পদ্ধতিটিকে তারা তুলে দেওয়ার একটা প্রস্তাব তারা করেছিলেন। শেষ পর্যন্ত সেটি পাশ হয়নি, কিন্তু সেটি কিন্তু ডেমোক্র্যাটদের মাথায় রয়েছে। যদি তারা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায়, অর্থাৎ সিনেট এবং কংগ্রেস উভয় কক্ষে, নিম্ন উচ্চ কক্ষে, দুটি কক্ষে যদি সেই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায়, তাহলে হয়তোবা তারা কিন্তু এই 270-এর একটি বাধা, সেটি কিন্তু তারা তুলে নেওয়ার মোটামুটি পক্ষে ছিল বলে সেই কনভেনশনের বক্তারা বলেছিলেন। সাকি। জি, আপনাকে ধন্যবাদ খবির। আপনি যেমনটি শুনছিলেন, তেমনি যে নির্বাচন চলছে সেই নির্বাচন নিয়ে কিন্তু শুধু যুক্তরাষ্ট্রের অধিবাসী নয়,
আমাদেরকে কিন্তু হর হামেশাই কিন্তু একটি প্রশ্ন শুনতে হচ্ছে, এমনকি সেটি হয়তো আপনাকেও শুনতে হচ্ছে একজন সংবাদকর্মী হিসেবে, যে কে হচ্ছেন পরবর্তী প্রেসিডেন্ট। বিশেষ করে আমরা যারা সংবাদকর্মী হিসেবে আছি, আমাদের কাছে মানুষের একটু প্রশ্ন হয়তো বেশিই আছে। তো সেই জায়গাতে কিন্তু পুরো যুক্তরাষ্ট্রের দিকেই কিন্তু এখন সারা বিশ্বের দৃষ্টি এখন নির্বাচন ঘিরে। তেমনি বিশ্বের যে অন্যান্য যে রাষ্ট্র এবং সরকারগুলো আছে, তারাও কিন্তু নিবিড় পর্যবেক্ষণে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন। কারণ হচ্ছে যে নতুন প্রেসিডেন্ট যিনি আসবেন, নতুন প্রেসিডেন্টের পরে সেই দেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক কি হবে, এগুলো কিন্তু একটি বড় আলোচনার বিষয় হয়ে উঠছে। তো সেই বিষয়ে আমাদের আরো একটি রিপোর্ট আছে, সেটি জানার জন্য আবারও আপনার কাছে ফিরছি কবির। নির্বাচন হচ্ছে সুদূর মার্কিন মূল্যকে, কিন্তু তার যে প্রভাব সেটি পড়তে শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশে। সাকি যেমনটি বলছিলেন, এ বিষয়ে একটি রিপোর্ট আছে আমাদের হাতে। আসলে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল কি কোনো প্রভাব ফেলবে ঢাকা ওয়াশিংটন সম্পর্কে? ক্ষমতার পালাবদলে কেমন হবে দু দেশের সম্পর্ক? এ নিয়ে থাকছে এবারের বিশ্লেষণ। বরাবরের মতো এবারও যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে বাংলাদেশের প্রায় সব মহলই ব্যাপক আগ্রহ। আলোচনার কেন্দ্রে রয়েছে মার্কিন মুলুকের প্রেসিডেন্ট নির্বাচন কেমন প্রভাব ফেলবে ঢাকা ওয়াশিংটন সম্পর্কে। তবে বিশ্লেষকরা মনে করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বদলালেও বড় আকারের হেরফের হবে না বাংলাদেশ ইস্যুতে। তবে করোনা ভাইরাসের টিকা, কোভিড পরবর্তী অর্থনীতি, অভিবাসন, পোশাক রফতানি, জিএসপি সুবিধা, বাণিজ্য সম্পর্ক, এমন নানা ইস্যুতে দৃষ্টি থাকবে মার্কিন নির্বাচনের দিকে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প আবারও নির্বাচিত হলেও বাংলাদেশের জন্য তেমন অস্বস্তির কারণ হবে না। তবে বিশ্বায়ন, জলবায়ু সহ বেশ কিছু ইস্যুতে জো বাইডেনের উদারনীতির কারণে লাভবান হতে পারে বাংলাদেশ। এমনকি রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের উপর চাপ বাড়তে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। বড় আকারে পরিবর্তন হওয়ার কথা না ডোনাল্ড ট্রাম্প আসুক বা জো বাইডেন, তবে আশা করা যায় যে ডেমোক্র্যাটসরা আসলে বিশ্বায়নের ব্যাপারে আরো হয়তো খোলাখুলি হবে। একইভাবে তারা হয়তো জেনোসাইডের ব্যাপারে সচেতন হবেন। এই জায়গায় যদি হয়, তাহলে আমি মনে করি যে মিয়ানমারের উপর বড় একটা প্রেসার করবে। বিশ্লেষকরা বলছেন, ঢাকা ওয়াশিংটন সম্পর্কের ক্ষেত্রে যতটা না তাকিয়ে থাকতে হবে যুক্তরাষ্ট্রের দিকে, তার চেয়ে বেশি নির্ভর করছে বাংলাদেশের নিজস্ব অগ্রগতি ধরে রাখার উপর। সত্যিকার অর্থে সেই ধরনের উন্নয়ন রাখতে পারি যেটা প্রজেকশন করছে, তাহলে কিন্তু আমি মনে করি না যে আমেরিকা বড় নাক গলাবে, এমনকি জো বাইডেন আসলেও। যদিও ঢাকার নীতি নির্ধারকরা বলছেন, ওয়াশিংটনের সঙ্গে ঢাকার সম্পর্ক ব্যক্তি নির্ভর নয়, তবে ক্ষমতার পালাবদল হলে সম্পর্কের নয়া কৌশলও ঠিক করবে বাংলাদেশ। বর্তমানে যে সম্পর্ক আছে যথেষ্ট স্টেবল এবং এটা ঊর্ধ্বমুখী, সেটাকে ধরে রাখাটাই আমাদের কাজ হবে। অবভিয়াসলি যদি রেজিম চেঞ্জ হয় বা যদি গভর্নমেন্ট চেঞ্জ হয়, তাহলে আবার নতুন করে শুরু করতে হবে, বিকজ প্লেয়াররা চেঞ্জ হয়ে যাবে। কোভিড পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়ায় যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের গুরুত্ব বাড়ছে বলে মত বিশ্লেষকদের। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ডেমোক্রেটিক পার্টির নাম। অন্যদিকে ৭১-এ যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সরকার বিরোধিতা করেছিল মুক্তি সংগ্রামের। সরকারি চাপ উপেক্ষা করে সিনেটে পাকিস্তানি হানাদারের গণহত্যার কথা তুলে ধরেন জো বাইডেনের পূর্বসূরিরাই। তাই দেশটির বাংলাদেশিরা বলছেন, এবারের নির্বাচন তাদের কাছে ৭১-এর ঋণ শোধের। ক্যালিফোর্নিয়া থেকে রিপোর্ট লস্কর আল মামুনের। সেনেটর এডওয়ার্ড কেনেডি, যিনি টেড কেনেডি নামে বেশি পরিচিত, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় এগিয়ে এসেছিলেন মুক্তিপ্রাণ বাঙালির সহায়তায়। স্বাধীনতা যুদ্ধে তৎকালীন মার্কিন সরকার সরাসরি পাকিস্তানের পক্ষ নেয়। সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ছোট ভাই টেড কেনেডি সে সময় রাষ্ট্রযন্ত্রের বিপক্ষে দাঁড়িয়ে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আওয়াজ তোলেন। সেই দুঃসময়ে গণহত্যা রোধ করা, পাকিস্তানকে মার্কিন সহায়তা বন্ধে সরাসরি মার্কিন প্রশাসন বিরোধী সাহসী অবস্থান নেই ডেমোক্র্যাট নেতা। তার দলের অনেক নেতাই তার পাশে দাঁড়ান। মানবতাবাদী এই নেতা শরণার্থীদের দুর্দশা দেখতে গিয়েছিলেন ভারতের পশ্চিমবঙ্গেও। দেশে ফিরে ৯ লাখ শরণার্থীর মানবতর জীবনযাপন সম্পর্কে এক মর্মস্পর্শী প্রতিবেদন জমা দেন সিনেটে। শুধু প্রতিবেদন জমা দিয়েই থেমে থাকেননি কেনেডি পরিবারের ছোট ছেলে। শরণার্থীদের প্রতি বিশ্ব সবার দৃষ্টি আকর্ষণ, তাদের জন্য তহবিল সংগ্রহেও ভূমিকা রেখেছিলেন তিনি। ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশ সফরেও এসেছিলেন এডওয়ার্ড কেনেডি। সেই থেকে তিনি ছিলেন বাংলাদেশের অকৃতম বন্ধু। পরবর্তীতে বাংলাদেশ সরকার তাঁকে মুক্তিযুদ্ধের মৈত্রী সম্মাননায় ভূষিত করে। ২০০৯ সালের মৃত্যুর আগ পর্যন্ত ৪৭ বছর যুক্তরাষ্ট্রের সিনেটর ছিলেন এই মহান মানুষটি।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে ডেমোক্র্যাট দলের টেড কেনেডির অবদানের কথা স্মরণ করে এবারের নির্বাচনে ডেমোক্র্যাট দলকে সমর্থন আর ভোট দিয়ে কিছুটা ঋণ পরিশোধের সুযোগ নিতে চান প্রবাসী বাংলাদেশিরা। আপনারা যারা আছেন সবাই সারা যুক্তরাষ্ট্রে তারা কমলা হ্যারিস এবং বাইডেনের পক্ষে ভোট দেন এবং ডেমোক্রেট পার্টিকে জয়যুক্ত করেন। প্রবীণ বাংলাদেশিরা বলছেন তারা চান অভিবাসীদের দেশ যুক্তরাষ্ট্র যেন আবারও বেশি অভিবাসী বান্ধব হয়, এজন্য জো বাইডেনের বিকল্প দেখছেন না তারা। এবারই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের সক্রিয় ভূমিকা রয়েছে। মার্কিন জনগণের পাশাপাশি তারাও চালাচ্ছেন ব্যাপক প্রচারণা। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। সাকিন, রিপোর্টটিতে আমরা যেমনটি দেখলাম যে মহান মুক্তিযুদ্ধের সঙ্গে একটি দলের যে ঐতিহ্য বা তাদের সহায়তার কথা এটি জড়িয়ে আছে, তো সে কারণে বাংলাদেশিদের মনে একটি কথাই বারবার ঘুরপাক খায় যে দেশটির ক্ষমতার পালা বদলে ওই বাংলাদেশের উপরে কোনো প্রভাব পড়বে কিনা। তো যেহেতু মুক্তিযুদ্ধের বিষয় আছে এবং অন্যান্য বিষয় আছে, কিন্তু সে দেশের জনসংখ্যার তুলনায় আমাদের অংশগ্রহণ কতটা গুরুত্বপূর্ণ, আমরা কীরকম প্রভাব সেখানে রাখতে পারি ভোটের বিষয়ে বা সমর্থনের বিষয়ে একটু যদি বিস্তারিত বলতেন। জি জি কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যতই দিন যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু অভিবাসী দেশ বাংলাদেশ হিসেবে আমরা কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠেছি। কারণ আপনি জানেন যে সারা পৃথিবীতে সবচেয়ে বড় অভিবাসী দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। সেখানে দিন দিন অভিবাসী বাড়ছে। যারা অভিবাসী হয়েছেন তাদের যারা আত্মীয় স্বজন আছেন তারাও কিন্তু একটি ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যেই এদেশের জনসংখ্যা কিন্তু বাংলাদেশি বংশোদ্ভূত জনসংখ্যা কিন্তু দিন দিন বাড়ছেও। এবং এই যে প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে সেই প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি কিন্তু কংগ্রেসে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষে নির্বাচন হচ্ছে, তেমনি বিভিন্ন অঙ্গরাজ্যের যে আইনসভা আছে সেখানে কিন্তু নির্বাচন হচ্ছে, এমনকি বিভিন্ন অঙ্গরাজ্যের অন্যান্য পদেও স্থানীয় পর্যায়েও নির্বাচন হচ্ছে এবং সেখানে খুব গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু বাংলাদেশিরা অংশগ্রহণ করছে। এই আজকের এই ভোটের দিনেও যে 4 জন বাংলাদেশি আমাদের অহংকার, তারা কিন্তু এই ভোটের মধ্যে অংশগ্রহণ করেছেন। একজন হলেন ইউএস কংগ্রেস অর্থাৎ মার্কিন কংগ্রেসে একমাত্র বাংলাদেশি প্রতিনিধি যিনি ডেমোক্র্যাট টিকিট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, ডোনা ইমাম। টেক্সাসের অস্টিন থেকে তিনি নির্বাচন করছেন। পাশাপাশি জর্জিয়ার স্টেট সিনেটর শেখ রহমান চন্দন তিনি আছেন নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের রিপাবলিকান দলের একজন শীর্ষস্থানীয় নেতা বাংলাদেশি বংশোদ্ভূত। তিনি হাউস অফ রিপ্রেজেন্টেটিভ হয়েছেন 3 বার। এবার যদি তিনি জিতেন তাহলে 4 বার হাউস অফ রিপ্রেজেন্টেটিভ হবেন। আবুল বি খান আছেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা ছিলেন আপনি জানেন, ডক্টর মিনা আহমেদ। তিনি ঝুলন্ত অঙ্গরাজ্য পেনসিলভেনিয়ার অডিটর জেনারেল পদে, একটি গুরুত্বপূর্ণ পদ, সেখানে তিনি নির্বাচন করছেন। এবং এইসব বাংলাদেশিদের মধ্যে প্রায় সবারই জয়ের ব্যাপারে কিন্তু আশাবাদটা কিন্তু সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি, এরকমটা আমরা যাচ্ছি। তো যে রিপোর্টটি আমরা দেখছিলাম কবির, যে ডেমোক্রেট দলের একটি রাজনৈতিকভাবে বাংলাদেশের সঙ্গে একটি সম্পর্ক রয়েছে, কিন্তু আমি একটু ভিন্নভাবেও আরেকটি তথ্য আপনাকে দিতে চাই। সেটি হচ্ছে যে আমাদের মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে বড় মর্মান্তিক রাজনৈতিক ঘটনা হচ্ছে 15ই আগস্ট বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারের হত্যার ঘটনা। এবং সেই হত্যাকারীদের একজন কিন্তু এই যুক্তরাষ্ট্রে বসবাস করছে। তিনি হত্যা করে এসে তিনি এখানে আরাম আয়েশে জীবনযাপন করছেন। তিনি প্রথমে স্থায়ীভাবে বসবাস করেছেন, তারপরে তিনি নাগরিকত্ব পেয়েছেন। এ নিয়ে আমরা রিপোর্ট করেছি, এ নিয়ে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস থেকে রিপোর্ট করেছেন লস্কর আল মামুন, তিনি আমাদের সঙ্গে আছেন। কারণ হচ্ছে এই রাশেদ চৌধুরী ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যেই থাকেন। এই যে রাশেদ চৌধুরীকে ফিরিয়ে নেওয়ার একটি প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে যুক্তরাষ্ট্র থেকে। কেন শুরু হয়েছে? কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর যখন জাতিসংঘের সাধারণ অধিবেশন কাবার অংশগ্রহণ করার জন্য যখন এখানে এসেছিলেন, তখন কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তিনি একটি চিঠি দিয়েছিলেন এবং সেই চিঠিতে তিনি আবেদন করেছিলেন, তিনি অনুরোধ করেছিলেন বঙ্গবন্ধু হত্যাকারী রাশেদ চৌধুরীকে যেন ফিরিয়ে দেওয়া হয়। আমরা দেখতে পাচ্ছি এবছরেই সেই প্রক্রিয়াটি কিন্তু শুরু হয়েছে, আইনি প্রক্রিয়া শুরু হয়েছে নজিরবিহীন ভাবে, যে তাকে দেশে ফিরিয়ে নেওয়ার একটি প্রক্রিয়া শুরু হয়েছে। এখন ডোনাল্ড ট্রাম্প কিন্তু রিপাবলিকান সমর্থিত একজন প্রেসিডেন্ট, তিনি কিন্তু এত বড় একটি সিদ্ধান্ত বাংলাদেশের ব্যাপারে কিন্তু নিচ্ছেন। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য আবার আমি লস্কর আল মামুনের কাছে যাব, কারণ রাশেদ চৌধুরীর বাড়িতে গিয়ে সেই রিপোর্টটি করেছিলেন মামুন। আপনি যদি কিছু বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। যেমনটি আপনি বলছিলেন হাসানুজ্জামান সাকি, আপনি একেবারে ঠিক বলেছেন।
যে প্রক্রিয়াটি শুরু হয়েছে সেটি একটি নজিরবিহীন ঘটনা এবং যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা সেটি খোদ অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে অনেকেই সেটির সত্যতা বা বলতে পারছেন না যে আসলে এ ধরনের ঘটনা ঘটেছে কিনা। তবে একটি বিষয়ে আপনার সাথে যোগ করতে চাই, সেটি হচ্ছে ট্রাম্প হচ্ছেন একটি অভিবাসী বান্ধব নয়। আমি জাস্ট বিরুদ্ধে বলছি না, সে কিন্তু অভিবাসী বান্ধব নয় এমনটি মনে করছেন এখানকার অভিবাসী যারা যুক্তরাষ্ট্রে রয়েছেন। সে দিক থেকে আরেকটি বিষয় তিনি বলেছেন যে আমার দেশে তো কোনো সন্ত্রাসী বা টেরোরিজম থাকতে পারে না। তখন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে তোমার দেশেই তো আমার সবচেয়ে বড় সন্ত্রাসী, যে মানুষ খুন করে এসে নিরাপদে আশ্রয় নিয়েছে। তখন তিনি বলেছিলেন যে তাহলে কিভাবে সম্ভব, এটা আমি তো কোনো সন্ত্রাসীদের আশ্রয় দেইনি। তো সেই প্রসঙ্গে তিনি কিন্তু গুরুত্ব সহকারে এটি দেখেছেন এবং অতি তড়িৎ গতিতে এটি নিঃসন্দেহে সত্য যে ট্রাম্প প্রশাসনের একটি দ্রুত এবং কার্যকর উদ্যোগের কারণে সেটি কিন্তু প্রক্রিয়া শুরু হয়েছে, যেটি আমি এর আগেও বলেছিলাম যে সেই প্রক্রিয়াটি কি আসলেই শেষ পর্যন্ত আলোর মুখ দেখবে, সেই প্রক্রিয়াটি কি আসলেই বঙ্গবন্ধুর খুনিকে দেশে ফেরত দেওয়া সম্ভব হবে যদি না ট্রাম্প আবার ক্ষমতায় আসেন, নাকি নতুন রাষ্ট্রপতি হলে সেটি নতুন ধারায় কিছু হবে। তবে আমরা বারবার একই কথা বলছি, রাষ্ট্রপতি যেই হোক না কেন মার্কিন পররাষ্ট্রনীতি খুব বড় ধরনের পরিবর্তন কিন্তু হবে না। এটি বিগত দিনেও বলা ইতিহাস রয়েছে, এই রেকর্ড রয়েছে, এবার হয়তো তার ব্যতিক্রম হবে না। সাকি, সেটি আপনার সঙ্গে যোগ করলাম। জি মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সঙ্গে আমি একমত, অবশ্যই একমত। তবে আমি আমাদের সংবাদের দর্শকদেরকে একটু জানাতে চাই কবির আপনার মাধ্যমে যে অবশ্যই ডোনাল্ড ট্রাম্পের যে অভিবাসন বিরোধী নানান ধরনের কর্মসূচি এবং রিপাবলিকানদের যে এখনকার যে অবস্থান, তাতে করে অবশ্যই তারা অভিবাসন বিরোধী কথা বলাই যায়। তবে রিপাবলিকানরা একটি কথা বলেন সবসময়, সেটি হচ্ছে যে রিপাবলিকানরা অভিবাসীদের সমর্থনে সবচেয়ে বড় দুটি রাজনৈতিক এবং রাষ্ট্রীয় কর্মসূচি গ্রহণ করেছে। একটি হচ্ছে OP1 আর আরেকটি হচ্ছে DB1, অর্থাৎ এই দুটি কর্মসূচির মাধ্যমেই সবচেয়ে বেশি সংখ্যক অভিবাসী দেশ মানুষ এবং সবচেয়ে বেশি বাংলাদেশিরা এই যুক্তরাষ্ট্রে এসেছেন। কিন্তু নানান কর্মকাণ্ডে নানান প্রক্রিয়ায় কিন্তু এখন সেই অবস্থানটি রিপাবলিকান দলের নেই এবং বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের নেই। কিন্তু এর মধ্যে দিয়েই কিন্তু আবার অভিবাসী দেশ বাংলাদেশিরা কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই ডোনাল্ড ট্রাম্পের সমর্থক হিসেবে রয়েছেন। আমরা কিন্তু বরাবরই দেখেছি যে তুলনামূলক বিচারে আমি বলবো যে ভারতীয় এবং বাংলাদেশিরা অনেকাংশে এবার কিন্তু ডোনাল্ড ট্রাম্পকেও সমর্থন করছেন। তো এরকম সবকিছু মিলিয়ে একটি জটিল অবস্থার মধ্যে দিয়ে, মানসিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে, রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই নির্বাচন প্রায় শেষ হতে চলেছে। কোথাও কোথাও শেষ হয়ে গেছে, কোথাও কোথাও কয়েক ঘন্টার মধ্যে শেষ হবে। এখন কি হয় ফলাফল, কোন দিকে এইখানকার জনগণ ভোট দেয়, কার পক্ষে ভোট দেয়, সেই অপেক্ষায় আমরা রয়েছি। যদিও ফলাফল নিয়ে একটি আইনি জটিলতাও রয়েছে, কারণ যে বিপুল সংখ্যক মানুষ ডাকযোগে ভোট দিয়েছেন সেই গণনা প্রক্রিয়াটি নিয়ে ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প প্রশ্ন তুলেছেন। সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে আজকে রাতের বেলার মধ্যেই যে ফলাফল পেয়ে যাওয়া সম্ভব হবে সেটি হয়তো নাও হতে পারে। এই যে ভোটের যে মাঠ, সেই জায়গা থেকে চলে গেছে নির্বাচন এখন আইনি জটিলতার দিকে চলে যেতে পারে, এরকম একটি আশঙ্কাও আছে। তবে সবকিছু মিলিয়ে মানুষ আশাবাদী, আমরা আশাবাদী। সুষ্ঠুভাবে যেভাবে ভোট হয়েছে তেমনি ফলাফল খুব দ্রুত সবাই পাবে, সেই প্রত্যাশায় আমি আপনি পুরো বিশ্বের মানুষ এখন যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে আছে। এই ছিল আমার কাছে এবং ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস থেকে লস্কর আল মামুনের কাছে সর্বশেষ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের খবর। আমরা বিদায় নিচ্ছি। মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ কবির আপনাকেও। সাকি এবং মামুন, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এই সুদীর্ঘ আলোচনায় অংশগ্রহণ করার জন্য। যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে বাংলাদেশিরা কি ভাবছেন এ বিষয়ে জানাতে এই মুহূর্তে রাজধানীর রমনা পার্কে আছেন রিপোর্টার এহসানুল হক শাওন। আমরা সরাসরি তার কাছে যাব। শাওন। কবির, আমরা কিন্তু দেখছি যে বাংলাদেশেও কিন্তু মানুষের যে আমেরিকান যে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে কিন্তু আগ্রহ কম নয় এবং আমরা অনেকেই দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের তারা কেউ কেউ হাস্যরস করছেন, আবার তারা নির্বাচন নিয়ে নানা দ্বিমত পোষণ করছেন, এরকম কিন্তু আমরা দেখে যাচ্ছি। আমরা রমনা পার্কে রয়েছি যেহেতু সকালবেলা, এখানে আসলে অনেকেই আমরা পাবো যাদেরকে আসলে যারা এই নির্বাচন নিয়ে অনেকটাই আসলে উৎসুক এবং এখানে আমরা জানি যে এই
যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট যে নির্বাচন সেই বদলালেও বাংলাদেশে যদিও বড় একটি পরিবর্তন আসবে না, তবে এই নির্বাচনকে ঘিরে কিন্তু আমাদের যে যুক্তরাষ্ট্রকে ঘিরেই বলতে গেলে স্বাধীনতার পর থেকেই কিন্তু বাঙালিদের একটি আলোচনার কিন্তু বিষয় ছিল এই যুক্তরাষ্ট্র। এবং আমরা দেখেছি যে ৭১ পরবর্তী সময় ৭১-এর আগেও যদিও বাংলাদেশকে যুক্তরাষ্ট্র পাকিস্তানকেই পশ্চিম পাকিস্তানকেই সাপোর্ট দিয়েছিল, পরবর্তীতে কিন্তু বাংলাদেশকে একটি স্বাধীন দেশ হিসেবে কিন্তু ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র। এবং পরবর্তীতে নানা সময়ে তারা আমাদের বিভিন্নভাবে তারা সহায়তা করেছে, সেটিও কিন্তু আমরা দেখেছি। আবার পরবর্তীতে তারা দ্বিপাক্ষিক বিভিন্ন আমাদের রোহিঙ্গা ইস্যু নিয়েও তারা কথা বলেছেন এবং মানবাধিকার বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু তারা বিভিন্ন সময় কথা বলেছেন। এবং আমি এখানে আমাদের একজন রয়েছেন, আমি তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আসলে আপনি তো যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে দেখছেন যে নির্বাচন চলছে, তো সেখানে যে রিপাবলিকান পার্টি যে ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেট পার্টি জো বাইডেন, তো আপনি আসলে কার পক্ষে কথা বলবেন? আমি আসলে পক্ষ বলতে এখন তো জো বাইডেনের প্রতি আমার একটু আকর্ষণ আছে, তবে আমেরিকানদের যে নির্বাচন এটাতে পক্ষ নিলেও সেই পক্ষ টিকবে কি না সেটা বলা মুশকিল। আমরা বোধহয় আজকে ওয়েট করতে হবে, আজকে হয়তো কোনো একটা সময়ে আমরা রেজাল্ট পাবো, রেজাল্ট পেলে বুঝতে পারবো যে আসলে কে হইল, কিভাবে হইল আর কি। আচ্ছা, আপনি জো বাইডেনের কেন পক্ষপাতিত্ব করছেন? জো বাইডেনের যে তার যে নীতিমালা বা তার যে প্রচারণা, আমি দেখছি যে সে ডোনাল্ড ট্রাম্পের থেকে কিছুটা লিবারেল, বিশেষ করে কালোদের প্রতি। আর এমনিও তার যে কথাবার্তা বা তার যে আলোচনা, তাতে মনে হয় যে কালোরাই কিছুটা প্রাধান্য পাবে অন্ততপক্ষে জো বাইডেনের জন্য। আচ্ছা, আর বাংলাদেশের জন্য কি জো বাইডেন যদি নির্বাচিত হয় সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে ভালো হবে নাকি ট্রাম্প নির্বাচিত হলে ভালো হবে? এইখানে এটা বলা মুশকিল। আমেরিকানদের যে পররাষ্ট্রনীতি এটা তো একরকম স্থিতিশীল একটা নীতি। তো এই বিষয়ে আমি পত্রপত্রিকায় যতটুকু বুঝতে পারতেছি, আলাপ আলোচনায় যতটুকু জানতে পারছি, তাতে মনে হয় যে বেশি একটা প্রভাব পড়বে বলে মনে হয় না। ট্রাম্প যদি আসে তাতেও যে খুব বেশি একটা ক্ষতি হবে তা নয়, আর জো বাইডেন যদি আসে তাতেও যে খুব বেশি একটা লাভবান হতে পারবো আমরা বাংলাদেশিরা, এটাও বলা মুশকিল। অবশ্য আমি যেটা আমার দৃষ্টিতে যেটা মনে হয় যে কম্পারেটিভলি জো বাইডেন আমাদের প্রতি একটু বেশি সহানুভূতিশীল হবে বলে আমার ধারণা। তো আমার পাশে আরও একজন রয়েছেন, আমি একটু তার সঙ্গেও কথা বলবো। আপনি তো আমেরিকার যে নির্বাচন সেই নির্বাচন দেখছেন যে আজকে ভোট গ্রহণ হচ্ছে, এখন অবধি পর্যন্ত ভোট চলছে, তো সেখানে আপনি আসলে কাকে সাপোর্ট করবেন এবং বাংলাদেশের আমাদের দেশের যে পররাষ্ট্রনীতি কিংবা তাদের যে পররাষ্ট্রনীতি, পাশাপাশি আমাদের যে সুযোগ সুবিধা, সেদিক থেকে আপনি কাকে আর কি সাপোর্ট করবেন? আচ্ছা, এখানে তো আসলে দুজনই প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে। বাংলাদেশের তো আমরা চাই সবসময় যে একটা আমেরিকার সাথে ভালো সম্পর্ক, আমাদের দেশ উন্নতি হবে। এখানে জো বাইডেন যদি নির্বাচিত হয় তবে আমার কিছু যে আশা বা ধারণা, বাংলাদেশ হয়তো কিছুটা হলেও একটু উপকৃত হবে। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে জানি যে এখানে মূলত যে বাংলাদেশে যদি আমরা ধরি বাংলাদেশের কথা, যে এই নির্বাচন পরবর্তী সেক্ষেত্রে বড় ইস্যু আকারের যে পরিবর্তন আসবে সেটি আসবে না, তবে করোনা ভাইরাসের টিকা, কোভিড পরবর্তী যে অর্থনীতি অভিবাসন এবং পোশাক রপ্তানি, জিএসপি সুবিধা, বাণিজ্যিক সম্পর্ক, সেগুলির কিন্তু একটা বড় যে নির্বাচন ইস্যু পরবর্তী যে একটি দৃষ্টি থাকবে সেটি কিন্তু আমরা ধরে নিচ্ছি। এবং সেটি আসলে বাংলাদেশের মানুষও যেমন প্রত্যাশা করে, তেমনি বিশ্লেষকরাও কিন্তু তারা বলছেন যে তারা আসলে একটা ভালো কিছুই এর মধ্যে থেকে পাবেন যদি জো বাইডেন বা ট্রাম্প হয়। ট্রাম্প না হলেও জো বাইডেনের তার যে তিনি যে নীতি নিয়ে আগাচ্ছেন সেই নীতিতে হয়তো অনেকেই বলছেন যে আগামী দিনে বাংলাদেশের জন্য হয়তো ভালো হবে, যেহেতু রোহিঙ্গা ইস্যু বা অন্যান্য বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান সেদিক থেকে। তো এই ছিল খবর আমার কাছে সবশেষ। মার্কিন নির্বাচন নিয়ে বাংলাদেশিদের ভাবনা বিষয়ে জানাচ্ছিলেন রমনা পার্ক, ঢাকা থেকে এহসানুল হক শাওন।
এদিকে যুক্তরাষ্ট্রের নির্বাচনের প্রভাবে মঙ্গলবার বিশ্বের প্রধান পুঁজিবাজারে চাঙা ভাব ফিরতে দেখা যায়। ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন এমন আশায় আছেন বেশিরভাগ বিনিয়োগকারী। তারা মনে করছেন বাইডেনের জয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বাড়বে, বেগবান হবে অর্থনীতি। রিপোর্ট হরিপদ সাহার। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দিন দেশটির শেয়ার বাজারে লেনদেনের শুরুতেই চাঙ্গা ভাব দেখা যায়। ওয়াল স্ট্রিটের সূচক ডাও জোন্স 213 পয়েন্ট বেড়ে অবস্থান নেয় 27,139-এ। এছাড়া S&P 500 সূচকে 26 পয়েন্ট আর নাসডাকে যোগ হয় 81 পয়েন্ট। নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বিজয়ী হতে যাচ্ছেন এমনটা ভাবছেন অনেক বিনিয়োগকারী। কেননা মতামত জরিপে বাইডেন অনেকটাই এগিয়ে ছিলেন ট্রাম্পের চেয়ে। বিনিয়োগকারীরা আশা করছেন বাইডেন নির্বাচিত হলে অবকাঠামো খাতে তার প্রতিশ্রুত বাড়তি প্রণোদনা বরাদ্দ করবেন। এদিকে বাইডেনের জয়ের সম্ভাবনাকে সামনে রেখে ইউরোপের পুঁজিবাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। এ অঞ্চলের জনগণ মনে করছেন বাইডেন ইউরোপের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক আরও বেগবান করবেন। এসব প্রত্যাশায় ভর করে মঙ্গলবার প্যান ইউরোপিয়ান স্টকস সূচক 1.2% বেড়েছে, যেখানে গত সপ্তাহে 5 মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে পৌঁছায় সূচকটি। সূচক বাড়াতে মূল ভূমিকা রেখেছে জ্বালানি, গ্যাস, খনিজ সম্পদ ও ব্যাংক খাত। বিশেষজ্ঞরা বলছেন এই মুহূর্তে করোনা মোকাবিলায় নেয়া পদক্ষেপ থেকে জনগণের মনোযোগ সরে গিয়েছে মার্কিন নির্বাচনের দিকে। যুক্তরাজ্যের এক জরিপ বলছে মার্কিন নির্বাচনে জো বাইডেনের জয়ের পক্ষে মত দিয়েছে 61% জনগণ আর ট্রাম্পের পক্ষে 39% ব্রিটিশ নাগরিক। এশিয়ার পুঁজিবাজারেও সুবাতাস দেখা যায় মার্কিন নির্বাচনের দিন। দক্ষিণ কোরিয়ার KOSPI সূচক 43 পয়েন্ট বা প্রায় 2% বাড়ে মঙ্গলবার, যা 16 জুনের পর সবচেয়ে বড় উত্থান। হংকং শেয়ার বাজারের হ্যাংসেন সূচকও প্রায় 2% বা 480 পয়েন্ট বেড়ে 24,940 পয়েন্টে দাঁড়িয়েছে। হরিপদ সাহা, সময় সংবাদ। ভোরের সময়ে আরও থাকছে চাইনিজ রেস্তোরাঁর ফেলে দেয়া তেলে মোবিল মিশিয়ে বিভিন্ন স্থানে বিক্রি, হাতির ঝিলে অভিযানে 4,500 লিটার জব্দ, জড়িত অন্তত অর্ধশত চক্র। বিএনপি ইতিহাস বিকৃতি আর ধ্বংসের রাজনীতি ছাড়া জাতিকে কিছু দিতে পারেনি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখনও দেশ ও জনগণের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র চলছে। গতকাল বিকেলে গণভবন থেকে জেল হত্যা দিবসের ভার্চুয়াল আলোচনায় তিনি বলেন, তৃণমূলের সমর্থন থাকায় শত আঘাতের পরও আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়নি। অতীতের সরকারগুলো ভোটারবিহীন নির্বাচন করেছিল জানিয়ে তিনি বলেন, কারো দয়ায় ক্ষমতায় বসেনি আওয়ামী লীগ। 3রা নভেম্বরের জেল হত্যা দিবসের স্মরণে কেন্দ্রীয়ভাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ। মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভায় ভার্চুয়াল মাধ্যমে গণভবন থেকে যোগ দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় সরকার প্রধান বলেন, এই হত্যাকাণ্ড ও 15ই আগস্টের ঘটনা একই সূত্রে গাঁথা। জিয়া গণতন্ত্র দিয়েছে, একেবারে বহুদলীয় গণতন্ত্র ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলে অনেকেই চলে গেছে তার সাথে, যে যারা অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় আসে তারা গণতন্ত্র দিতে পারে না। দিনের পর দিন সন্ত্রাস আর রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে অতীতের সরকারগুলো সেবার বদলে অভিজাততন্ত্র প্রতিষ্ঠা করেছিল বলেও ক্ষোভ জানান শেখ হাসিনা। মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করা, ইতিহাস বিকৃতি করা, সেইগুলি তারা করেছে। মানুষকে তারা কিছুই তো দিতে পারেনি। হ্যাঁ, নিজের অর্থশালী সম্পদশালী হয়েছে, যাতে সংগঠনই তৃণমূল থেকে গড়ে ওঠেনি। মানুষ তাদের পাশে দাঁড়াবে কেন? যারা ভোটারবিহীন নির্বাচন ও দেশে এক দলের শাসন নিয়ে সমালোচনা করছেন তাদের উদ্দেশ্যে আওয়ামী লীগ প্রধান বলেছেন, কারো দয়ায় রাষ্ট্র ক্ষমতায় বসেনি তার দল। যেভাবেই বলতে চেষ্টা করেন না কেন, ক্ষমতা জনগণের ভোট নিয়ে, জনগণের সমর্থন নিয়েই আমরা এসেছি এবং আমাদেরকে যত বেশি নাড়াচাড়া করবে, আমাদের আওয়ামী লীগের শিকড়টা তত বেশি আরো মাটিতে শক্ত হবে, বক্ত হবে। ভোট চুরি করে ক্ষমতা দখল করা গেলেও অগণতান্ত্রিক ধারায় তা টিকিয়ে রাখা সম্ভব হয় না বলেও জানান প্রধানমন্ত্রী। ক্ষমতাটা টিকে থাকতেও পারে না, দেশে কল্যাণও করতে পারে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। করোনার নেগেটিভ সনদ ছাড়া কোনো যাত্রী বাংলাদেশে প্রবেশ করতে পারবে না। কোভিডের দ্বিতীয় সংক্রমণ মোকাবেলায় এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। কড়াকড়ি করা হচ্ছে ঝুঁকিপূর্ণ দেশগুলো থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষাও। এরই মধ্যে আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে জনবল বাড়ানো সহ আনুষঙ্গিক সুবিধা নিশ্চিতে স্বাস্থ্য অধিদপ্তরকে চিঠি দিয়েছে সিভিল এভিয়েশন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শিগগিরই র্যাপিড করোনা টেস্ট শুরু হতে যাচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। রিপোর্ট হাজেরা শিউলির।
চলতি বছরের ৮ই মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। শুরুতে আক্রান্তের হার কম থাকলেও সংক্রমণ বাড়ার পেছনে দায়ী করা হয় বিদেশ ফেরত প্রবাসীদের। তাই কোভিডের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় এবার সতর্ক কর্তৃপক্ষ। বর্তমানে বিদেশ থেকে কোভিড নেগেটিভ সনদ ছাড়া কেউ আসলে তাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়, কিন্তু সনদ বাধ্যতামূলক না হওয়ায় করোনা আক্রান্ত হওয়ার তথ্য লুকিয়ে অনেকে দেশে ফিরছেন। বিমানবন্দরের হটলাইনের তথ্য অনুসারে সার্টিফিকেট ছাড়াই প্রতিদিন আসছেন ৩০০ থেকে ৪০০ যাত্রী। আর ফ্লাইট চালুর পর জুলাই থেকে অক্টোবর পর্যন্ত করোনা পজিটিভ যাত্রী এসেছেন ৬৫ জন। এ অবস্থায় বিদেশ ফেরত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা কড়াকড়ি সিদ্ধান্ত সিভিল এভিয়েশনের। দেশে প্রবেশে কোভিড নেগেটিভ সনদও বাধ্যতামূলক করা হচ্ছে। বিদেশ থেকে যারা আসবে সবাইকে পিসিআর টেস্টের সার্টিফিকেট নিয়ে আসতে হবে এবং আনার পরে বিমানবন্দরে আমাদেরকে প্রত্যেকে ভালো করে চেক করতে হবে তাদের ডকুমেন্ট এবং তাদের ফিজিক্যাল কন্ডিশন। বিশেষ করে যারা ঝুঁকিপূর্ণ দেশ থেকে আসবে তার যদি করোনা টেস্ট করাও থাকে তো এখানে আসার পরে তাকে আবারও পুনরায় করোনা টেস্ট করতে হবে। এয়ারলাইন্সগুলো বলছে স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে, তবে যথাসময়ে কোভিড নেগেটিভ সনদ না পাওয়ায় অনেকে ফ্লাইট ধরতে না পারায় টেস্টের সুবিধা আরও বাড়াতে হবে। এয়ারপোর্টে যদি কোনো ধরনের ফ্যাসিলিটিস থাকতো এই ধরনের টেস্টের জন্য, তাহলে আসলে প্যাসেঞ্জাররা হ্যাসেল ফ্রি হতো। বিভিন্ন হাসপাতালগুলোতে কোভিড টেস্ট করতে হচ্ছে, সেখানে বিভিন্ন কারণে জটিলতা অনেক সময় দেখেছি যে নির্দিষ্ট সময়ে সেই সার্টিফিকেটগুলো তারা ক্যারি করতে পারছে না। এদিকে বিমানবন্দরে প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল বাড়ানোর পাশাপাশি র্যাপিড করোনা টেস্টের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। কেউ যেন উইদাউট সার্টিফিকেট দেশে আসতে না পারে এই বিষয়টা আমরা এনশিওর করতে চাচ্ছি। এয়ারপোর্টে র্যাপিড টেস্টটা সাথে সাথে করা যায় কিনা সেই বিষয়ে আমরা চিন্তাভাবনা করছি। বিমানবন্দর ইতিমধ্যে 4 জন ডাক্তারকে দেওয়া হয়েছে, 10 জন নার্স দেওয়ার প্রক্রিয়া চলছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশে এসেছেন প্রায় 6 লাখ যাত্রী। এ পর্যন্ত 15,000 যাত্রীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। হাজারা শিউলি, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। চট্টগ্রামের শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রে পাম্প সহ যন্ত্রপাতি কেনায় অনিয়মের অভিযোগ, 6 শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা। চাইনিজ রেস্তোরাঁর ফেলে দেয়া তেল কিছুদিন রেখে মোবিল মিশিয়ে বিশেষ প্রক্রিয়ায় বোতলে ভরে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করা হয়। এই তেল কিছুটা কম দামে কিনে নিয়ে বেকারি আইটেম বানানো হয়। এভাবেই অজান্তে মানবদেহে ক্ষতিকর তেল গ্রহণ করছেন সাধারণ মানুষ। রাজধানীর হাতিরঝিলে অভিযান চালিয়ে পুরাতন তেল নতুন করে বিক্রির অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। জব্দ করা হয়েছে 4,500 লিটার পুরনো তেল এবং 25 লিটার মোবিল। র্যাব জানায় অন্তত 50টি চক্র রাজধানীতে এ কাজে সক্রিয়। রাজধানীর হাতিরঝিলের মিরেরবাগের এই বাসার নিচতলায় 2 বছর ধরে পুরাতন তেল নতুন করে বিক্রির ব্যবসা চালিয়ে আসছে একটি চক্র। র্যাবের কাছে খবর আসে তেলের বড় একটি চালান মঙ্গলবার রাতে ঢাকার বাইরে একটি জায়গায় পাঠানো হবে। রাত 7টায় বাসায় অভিযান শুরু করে র্যাব। বেরিয়ে আসে পুরাতন তেল নতুন করে বিক্রির ভয়ানক তথ্য। রাজধানীর বিভিন্ন চাইনিজ রেস্তোরাঁয় ব্যবহারের পর ফেলে দেওয়া তেলগুলো এখানে নিয়ে এসে তা বিভিন্ন বড় বড় কোম্পানির বোতলে ভরে বিক্রি করা হয় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। পরে সেগুলো ব্যবহার করা হয় বেকারি সহ বিভিন্ন জায়গায়। তৈরি করা হয় নানা ধরনের খাবার। চাইনিজের যে তেলটা ভাজার পরে যেটা চেঞ্জ করে করে রাখে, ওটা আমরা পার্টির আগে কিনে এনে রাখি, পরে পার্টিরা ওরা নিয়ে যায়। র্যাব জানায় দীর্ঘদিন ধরে ঢাকা শহরে 50টি চক্র এই ধরনের কর্মকাণ্ড চালিয়ে আসছে। এই চক্রের সাথে আরও যারা জড়িত তাদেরকেও আনা হবে আইনের আওতায়। এই তেলগুলো কিন্তু তারা কালেক্ট করে নিয়ে এসে কিন্তু এই জায়গায় সে মজুত করে। বড় কোয়ান্টিটি সে মজুত করতে পারে। তখন এই তেলটা এক সনাতন পদ্ধতিতে সে মশারির যে সাকুনিটা আছে, মশারি দিয়ে সে একটা রিফ্রেশ, তার অনুযায়ী সে এটা রিফ্রেশ করে বা মোটামুটি সে সাকুনির মাধ্যমে তেলটাকে আলাদা করে ফেলে। এই তেলগুলো কিন্তু আবার পুনরায় বেকারি যে প্রতিষ্ঠান সেখানে কিন্তু চানাচুর, বিস্কিট বা পাউরুটি সহ আদার যে বেকারি আইটেম আছে সে আইটেমগুলো তৈরিতে কিন্তু ব্যবহৃত হতো। এই ধরনের কার্যক্রম যারা চালিয়ে আসছে তাদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে কলেজ শিক্ষার্থী অনেক 4 মাস আর লবণের কারখানার কর্মরত রেজাউল 14 দিন ধরে নিখোঁজ হলেও তাদের উদ্ধার করতে পারেনি পুলিশ। জানা যায়নি নিখোঁজ হওয়ার কারণও। এদিকে সন্তানদের জীবিত ফিরে পাওয়ার আশায় ব্যাকুল 2 পরিবারের সদস্যরা। দুজনকে দ্রুত উদ্ধারের আশা পুলিশের। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় রিপোর্ট পার্থ প্রতিম বিশ্বাসের।
4 মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ সরকারি কমার্স কলেজের প্রথম বর্ষের ছাত্র প্রান্ত ভট্টাচার্য অনিক। একই কলেজ পড়ুয়া এক সহপাঠীকে প্রেমের প্রস্তাব দিলে প্রত্যাখ্যান করে মেয়েটি। এরপর থেকে হতাশায় ভুগছিল বলেও পরিবার জানায়। গত 26শে জুন সকালে নগরীর পাথর বাসা থেকে বের হয় সে। এরপর দেখতে দেখতে 4 মাস কেটে গেছে, কিন্তু কোনো হদিশ পাওয়া যায়নি তার। পরিবারের ছোট সন্তানটিকে ফিরে পাওয়ার আশায় চেয়ে আছে অনেকের পরিবার। শুধু ছেলেটা আমার হাতে আসলো হবে, যারাই কাছে আছে আমি ওদেরকে কিছু করব না। ওরা যে আমার ছেলেকে 4 মাস স্থান দিছে, এটাই আমার ভগবানের কাছে মহৎ। তাকে খোঁজার জন্য সব জায়গায় তার বন্ধু বান্ধব আমি মিলে সব খোঁজাখুঁজি আরম্ভ করছে রাত্রে, আর বাইরে থাকে। তার প্রেম ঘটিত একটা সমস্যা হয়েছিল এবং সেটা নিয়ে সে একটু টেনসড ছিল, কিন্তু মানে আমার মনে হয়নি ব্যাপারটা খুব সিরিয়াস ছিল। এদিকে রেজাউল হক নামে 28 বছরের এক যুবক 14 দিন ধরে নিখোঁজ থাকলেও তাকেও উদ্ধার করতে পারেনি পুলিশ। গত 20 অক্টোবর কাজে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে রেজাউলের আর কোনো খবর পাওয়া যায়নি। নগরীর মাঝিরঘাটে অবস্থিত আল আরাফাত নামের একটি লবণের মিলে ম্যানেজার হিসেবে কাজ করতেন। 1 বছর আগে হচ্ছে কি সে টাকা কালেকশনে বেরিয়েছিল আর কি, মাইক্রোবাস একটা হঠাৎ করে এসে ওকে উঠাই নিয়ে চলে যায়। ওর কাছ থেকে তখন ক্যাশ টাকা পেয়েছিল, দামি মোবাইল পেয়েছিল। হয়তো তারা এইবারও যেহেতু সেই ব্যাংকে সব কিছু আনাগোনা, ওর কাজকর্ম, ব্যাংকে টাকা ওঠানো, আর ওর সাথে কিন্তু 3টা চেক ছিল। নিখোঁজ 2 জনকে উদ্ধারে জোর তৎপরতা চলছে বলে জানায় পুলিশ। ম্যানুয়াল এবং টেকনোলজিক্যাল যতগুলো কার্যক্রম আছে সবগুলো কার্যক্রম হাতে নিয়েছি। আমরা আশাবাদী যে আমরা হয়তো খুব তাড়াতাড়ি একটা ভালো রেজাল্ট দিতে পারবো। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিষয়টা প্রচার করেছে, তার পরিবার এবং বন্ধুবান্ধব থেকেও করেছে। তো এখন জনগণ সহযোগিতা করলে কেউ যদি তার ট্রেস পায় আমাদের জানাইলে আমাদের জন্য কাজটা সহজ হবে। এর আগে গত 28 অক্টোবর নিখোঁজ হয়েছিলেন সাংবাদিক গোলাম সরওয়ার। পরে অচেতন অবস্থায় 5 দিন পর সীতাকুণ্ড থেকে তাকে উদ্ধার করে স্থানীয়রা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ভোরের সময় আরও থাকছে। সরকারের দাম ঘোষণার পরও নওগাঁয় ধানের দাম কমেছে মণ প্রতি 100 টাকা। মিলাররা লাভবান হলেও ক্ষতিগ্রস্ত কৃষক, তাই সিন্ডিকেট বলছেন চাষিরা। চট্টগ্রামের শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রে পাম্প সহ বিভিন্ন যন্ত্রপাতি কেনায় অনিয়মের অভিযোগে শীর্ষ 6 কর্মকর্তাকে আসামি করে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের সহকারী পরিচালক মামুনুর রশিদ চৌধুরী এতে বাদী হন। আসামি করা হয়েছে শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ভুবন বিজয় দত্ত, উপব্যবস্থাপক মিজানুর রহমান, প্রধান প্রকৌশলী HM কামাল, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু ইউসুফ এবং ঠিকাদারি প্রতিষ্ঠান পাওয়ারটেক ইন্টারন্যাশনালের মালিক আব্দুল আলিমকে। অভিযোগে বলা হয় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ইলেকট্রিক মোটর ক্রয়ের নামে 2,59,00,000 টাকা আত্মসাৎ করে অভিযুক্তরা। দুদক সচিব জানান, শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রে যে পাম্প কেনা হয়েছে সেখানে টেন্ডারের নিয়ম মানা হয়নি। এছাড়া যে যন্ত্রপাতি কেনা হয়েছে সেটি এখনও অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। যেটি অতি জরুরি দেখিয়ে ক্রয় করা হয়েছে সেটি এখনও পড়ে আছে। মূল্যায়নের সাথে যারা জড়িত ছিলেন তারাই মূলত ওই যে প্রাক্কলন প্রস্তুতের সাথে জড়িত ছিলেন। সঠিকভাবে প্রাক্কলন তৈরি না করার কারণে যে ঠিকাদার এটি সরবরাহ করেছেন তিনি অধিক মূল্যে সেটি দরপত্র দাখিল করেছিলেন এবং অনুসন্ধানে দেখা গিয়েছে যে অনেক কম দামে সেটি পাওয়া যেত। ময়মনসিংহে বিড়ির নকল ব্যান্ড রোল মজুদের অভিযোগে বিভিন্ন দোকান গোডাউনকে 40,000 টাকা জরিমানা করা হয়েছে। এক গোডাউন মালিককে দেয়া হয়েছে 1 মাসের কারাদণ্ড। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলামের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন। তিনি জানান, ত্রিশালের বিভিন্ন দোকান ও গোডাউনের নকল ব্যান্ড রোল ছাড়া রাজস্ব ফাঁকি দিয়ে বিড়ি মজুদের খবরে অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ নকল ব্যান্ড রোল ও বিড়ির প্যাকেট জব্দ করা হয়। 40,000 টাকা জরিমানা করা হয় 2টি দোকানকে। এছাড়া গোডাউন মালিক রুহুল আমিনকে 1 মাসের কারাদণ্ড দেওয়া হয়। যেখানে গভর্নমেন্ট নির্ধারণ করেছে প্রতিটি বিড়ির প্যাকেট সর্বনিম্ন 18 টাকা বিক্রি করতে হবে, কিন্তু বাজার আমরা দেখেছি সেখানে তারা 10 টাকা, 9 টাকা, 12 টাকা এভাবে কিছু কিছু বিড়ির কোম্পানি তারা বিড়ি বিক্রি করছে। ব্যান্ডোলটা নকল, যে ব্যান্ডোলের গভর্নমেন্টের রেভিনিউ দিতে হয় কমপক্ষে 9 টাকা, সেখানে তারা পুরো বিড়ির প্যাকেটে বিক্রি করতেছে 9 টাকা। এসব অপরাধের কারণে মূলত সাজা প্রদান করা হয়েছে, অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
আবাদি জমি রক্ষা ও বাঁধ নির্মাণের প্রতিবাদে 4 দিন ধরে অবস্থান ধর্মঘট করে আসছে দিনাজপুরের নবাবগঞ্জের কয়েক হাজার মানুষ। বিলে বাঁধ স্থাপনে কয়েক হাজার বিঘা আবাদি জমি নষ্ট হবে বলে তাদের অভিযোগ। ভুক্তভোগীদের পক্ষ থেকে যোগাযোগ করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপজেলা প্রশাসন। হিলি প্রতিনিধির পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। নবাবগঞ্জ উপজেলার আশুরার বিল নামে বিল হলেও দেখতে নদীর মতো সরু এই জলাশয় ঘিরেই জীবিকা নির্বাহ করে আসছে বিলপাড়ের কয়েক হাজার মানুষ। বিলের পানি ধরে রাখতে এখানে গত বছর বাঁধ নির্মাণ করে উপজেলা প্রশাসন। তবে বিলে পানি জমে থাকায় ধান আবাদ করতে পারছেন না বলে অভিযোগ স্থানীয়দের। এই বিলে 60 সালের রেকর্ড আছে, 40 সালের রেকর্ড আছে এখানে, কিন্তু এরা ওই কাগজপত্র আমাদের কিছুই মানে না। পাকিস্তান আমলে থেকে এখানে আমরা এই বিলে আবাদ করে খাচ্ছি। এই সেচ প্রকল্পর নাম দিয়ে আমাদের কোনো সেচের উপকার হয় না। সম্প্রতি বাঁধ ভেঙে গেলে তা পুনর্নির্মাণ করে স্থানীয় প্রশাসন। এতে বাধা দেয় এলাকার ভুক্তভোগী মানুষ। 4 দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন তারা। বাঁধ নির্মাণ না করতে প্রশাসনকে অনুরোধ জানান স্থানীয়রা। প্রয়োজনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। আমি 20-25 হাজার টাকা খরচ করছি ধানে, এই বাঁধ বাঁধার জন্য আমার ধান ডুবে গেছে, পানিতে নষ্ট হয়ে গেছে। আবার চাচ্ছি আমরা বাঁধ এখানে দিতে দিব না, আমরা জীবন দেবো, আমরা বাঁধ দেবো। এখানে যদি এইভাবে আবাদগুলো কেড়ে নেওয়া হয় তাহলে আমরা আমাদের স্বপ্নগুলো পূরণ করতে পারবো না। আন্দোলনকারীদের কেউ প্রশাসনের সাথে যোগাযোগ করেনি বলে জানান উপজেলা প্রশাসন। যোগাযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যখন তারা শুনতেছে যে আমরা আবার অবশ্যই বাঁধ মেরামত করব, তখন তো তাদের আসা উচিত ছিল যতটুকু সমাধান করার দরকার করেন, আমরা অবশ্যই এভাবে দেখতাম। প্রায় 2000 হেক্টর এলাকা জুড়ে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আশুরার বিল। সময় সংবাদ, হিলি। ভোরের সময়ে আরও থাকছে। কাল রাতে দেশে ফিরছেন নিষেধাজ্ঞা মুক্ত সাকিব আল হাসান। সাবেক বিশ্বসেরার আসার খবরে উচ্ছ্বসিত টাইগার সমর্থকরা। 22 দিনের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে ভোলার মেঘনা, তেঁতুলিয়া সহ দেশের সব নদীতে আবারও ইলিশ ধরা শুরু করবেন জেলেরা। জাল নৌকা নিয়ে প্রস্তুত তারা। শীতের আগেই ইলিশ ধরে মহাজনের ধার দেনা পরিশোধের স্বপ্ন তাদের। এবারে নিষেধাজ্ঞা সফল উল্লেখ করে ইলিশ উৎপাদন বাড়ার আশা মৎস্য বিভাগের। নাসির উদ্দিন লিটনের তথ্য, উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। তজুমউদ্দিন স্লুইস ঘাটের মাঝে জসিমউদ্দিন ইলিশ শিকারে যাওয়ার জন্য ভাগীদের নিয়ে জাল ও নৌকা প্রস্তুতিতে ব্যস্ত। নিষেধাজ্ঞার সময় শেষ হয় বুধবার মধ্যরাতেই সাগরের উদ্দেশ্যে রওনা দিবেন সঙ্গীদের নিয়ে। জসিমউদ্দিনের মতো জেলার অর্ধশত ঘাটে কয়েক হাজার নৌকা ট্রলার একই প্রস্তুতি নিয়েছে। জেলেদের উপস্থিতিতে ঘাটগুলো সরব হয়ে উঠেছে। পুরনো জাল মেরামত আর নতুন জাল প্রস্তুতের পাশাপাশি নৌকা ট্রলার সারিয়ে নিচ্ছেন অনেকে। মৌসুমের বাকি সময় ইলিশ ধরে ধার দেনা পরিশোধের পাশাপাশি পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনার আশা জেলেদের। অভিযানের ভিতরে ধরেন একটু অভাব গেছে, কিংবা সমিতি এরা একটু ঝামেলা করছে। জাল ফাল এখন রেডি করতেছি, অভিযান শেষ আমরা নদীতে যাবো। জেলেদের মতো আড়ত মালিকরাও দাদনের টাকা ফিরিয়ে আনা ও মোকামে ইলিশ সরবরাহের প্রস্তুতি নিচ্ছেন। আমরা নিজেরাও তো দেন এফেন না করে এদেরকে টাকা পয়সা দিছি, এরাও কিছু মাছ পাইবে, আমরা এটা থেকে কিছু ইনকাম করুম। ঘাস শুরু হইব 5 তারিখে আমার গাড়ি কিনে আসা শুরু হইব। এবারের অভিযান সফল হয় ইলিশ উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা মৎস্য বিভাগের। আমরা আশা করছি সরকার ঘোষিত এই নিষেধাজ্ঞার সময় মা ইলিশ তাদের প্রজনন নির্বিঘ্নে করতে পেরেছে এবং আমাদের যে উদ্দেশ্য সেটা সফল হয়েছে। জেলায় প্রায় 2 লাখ মৎস্যজীবী রয়েছেন। এর মধ্যে নিবন্ধিত 1,20,000 জেলেকে নিষেধাজ্ঞাকালীন সময়ে সরকার 20 কেজি করে খাদ্য সহায়তা দিয়েছে। সময় সংবাদ, ভোলা। আমন সংগ্রহে সরকার ধান ও চালের দর ঘোষণার পর সপ্তাহের ব্যবধানে মণপ্রতি 100 টাকা কম দরে ধান কিনছেন নওগাঁর মিলাররা। ধানের দাম হঠাৎ কমিয়ে দেয়া ব্যবসায়ীদের অধিক মুনাফা লাভের কৌশল বলছেন চাষিরা। তবে ব্যবসায়ীরা বলছেন সরকারি দরের সঙ্গে সমন্বয় করতেই কম দরে কিনতে হচ্ছে তাদের। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। কৃষক রেজাউল ইসলাম মহাদেবপুর হাটে গোল্ডেন আতপ জাতের 5 মণ ধান হাটে বিক্রি করে টাকা পান 5,500। মাত্র 4 দিন আগেও 1150 টাকায় বিক্রি করা ধান 1050 টাকায় নেমে আসায় রেজাউলের মতো অনেক কৃষকই হিসাব মিলাতে পারছেন না। 8 মণ করে ধান ফলতেছে, তাহলে এত দাম কম হলে আমরা কিভাবে চলবো? প্রত্যেক হাটে যদি 150 কমিয়ে যায় তাহলে আর খরচ আছে, তো কৃষক কি করে বাঁচবে?
গেল বুধবার ধান ও চাল কেনার সরকারি দর ঘোষণার পর হাটগুলোতে হঠাৎই ধানের দর কমিয়ে দেন মিলাররা। মনপ্রতি 100 থেকে 120 টাকা দর কমানো ব্যবসায়ীদের কারসাজি বলছেন কৃষকেরা। ব্যবসারা লাভ করে ঠিকই, ব্যবসায়ীরা কৃষকরা মরে শেষ, ধানের ফলন নাই। গত হাটে ধান কিনেছিলাম 1110-20, আজকে হচ্ছে 1050। কাটারি জাতের ধান 1200 টাকা থেকে কমে 1100, নাজির 1100 থেকে কমে 1050, নতুন পারিজা 1080 টাকা থেকে 1050, 28 1100 টাকা থেকে 1000, মামুন স্বর্ণা 1080 টাকা থেকে 1020 টাকা, গোল্ডেন আতপ 1150 থেকে কমে 1020 টাকা মন দরে বেচা কিনা হয়। তবে ব্যবসায়ী নেতারা বলছেন সরকার ধান ও চালের দর বেঁধে দেওয়ার পর হিসেব কষে কিনতে হচ্ছে তাদের। সরকার যে রেটটা বেঁধে দিচ্ছে, বিশেষ করে আপনার সিদ্ধ চাল যেটা 37 টাকা কেজি এবং এক সিদ্ধ অর্থাৎ আতপ যেটা সেটা হচ্ছে 36 টাকা কেজি। এই দামে যদি আপনি চাল দেন তাহলে ধান কিনা লাগবে আমাকে 700 টাকা মন। চলতি মৌসুমে জেলার 1,90,000 হেক্টর জমিতে 7 লাখ মেট্রিক টন রোপা আমন ধান উৎপাদনের আশা কৃষি বিভাগের। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। বগুড়ার মহাস্থান পাইকারি হাটে বেড়েছে সবজির সরবরাহ। এই মুহূর্তে জেলার মহাস্থান বাজারে আছেন মাজেদুর রহমান। বিস্তারিত জানতে আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। মাজেদ, এই মহাস্থান পাইকারি হাটে, আর এই মহাস্থান পাইকারি হাটে সবজি সরবরাহ বাড়ার সাথে সাথে কিন্তু সবজির দামও কিছুটা কমতে শুরু করেছে। আজকে হাটে যদি আমি সবজির বাজারে দামের কথা বলি, এখানে কপি, যে কপি 90 টাকা কেজি দরে বিক্রি হতো সেই কপিটা কিন্তু এখন 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া বেগুন, পটল, মূলা সবগুলো কিন্তু কেজি প্রতি কিছুটা হলেও কমেছে, অর্থাৎ 4 থেকে 5 টাকা কমেছে। আর এখানে সবচেয়ে বড় যে সবজিটা, সেই সবজি বিশেষ করে এখানে যে কাঁচামরিচের দামটা কমেছে অনেকাংশে। সেটি হলো আজকের যে কাঁচামরিচের দাম, সে কাঁচামরিচ কিন্তু বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। আর অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেই সবজির দামও কিন্তু অনেক কমে চলে আসছে, অর্থাৎ সবজি যে সরবরাহ বাড়ার সাথে সাথে সবজির দামটাও কিন্তু কমতে শুরু করেছে। আমি যদি এখন একটা কৃষকের কাছে যাই যে আজকের যে সবজির মূল্য, সেই মূল্যটা তারা কেমন পাচ্ছে এবং কেমন এবারে ফলন হয়েছে। ভাই, সবজি কেমন এখানে দাম? আজকে আপনি কপি নিয়ে আসছেন, কপির দামটা কেমন? জি, আজকে আমরা বাজারে আসছি, মোটামুটি এখন ভালো দাম পাওয়া যাচ্ছে, কিন্তু কপি আবাদ করতে আমাদের অনেক খরচা হয়েছে, আবার আমাদের বন্যাতে কিছু ক্ষতি হয়ে গেছে। তো আমরা আজকে বাজারে 60 থেকে 70 টাকা কেজি বিক্রি করতে পারতেছি। তবে এরকম বাজার থাকলে আমাদের জন্য যে একটু লাভবান হওয়া যাবে। মোটামুটি এরকম বাজার থাকলে আমরা মোটামুটি কিছু আশা করতেছি যে আমাদের কিছু আয় হবে আর কি। এখানে একজন কৃষক যেটা বললেন যে আজকে সবজির বাজারে যে কপিটা উনি এনেছেন সেটি আজকে বিক্রি করতেছে 60 থেকে 70 টাকা কেজি দরে, আর আগে বিক্রি করেছেন আরেকটু বেশি। তবে এই যে দামটা, এই দামটা যদি থাকে আরও কিছুদিন, তাহলে সবজির যে কৃষকের যে লস হয়েছিল গত 4 দফা বন্যার ক্ষেত্রে, সেটি কিন্তু তারা পুষিয়ে নিতে পারবেন বলে তারা মনে করছেন আজকে। আর এখানে যে কাঁচামরিচ, সে কাঁচামরিচে প্রচুর পরিমাণ এখানে আমদানি অর্থাৎ সরবরাহটা শুরু হয়েছে। আর এই এলসি বিশেষ করে ভারতীয় আমদানির কারণে কিন্তু দামটা কমতে শুরু করছে। আজকে 80 টাকা কেজি দরে কাঁচামরিচ বিক্রি হচ্ছে। এছাড়া মূলা 30 থেকে 35 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, করলা 40 থেকে কেজি দরে বিক্রি হচ্ছে, 40 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, কচুর মুখী 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সবগুলো মিলে যেটি বলা যায় যে এখানে যে বাজার মূল্য আস্তে আস্তে কমতে শুরু করেছে। আর এখানে পাইকাররা যেটা বলছেন, তারা কিন্তু আগের যে পরিমাণ সবজি কিনতে পারতেন তার চেয়ে কিন্তু এখন অনেক বেশি সবজি কিনতে পারছেন। আর এখানে যে খরচগুলো রয়েছে সে খরচগুলোর তুলনায় তারা যে সাধারণ ভোক্তা, সে ভোক্তারাও একটু পরিমাণ স্বস্তি পেয়েছে যে সবজির দামটা আসলে নাগালের মধ্যে আসতে শুরু করেছে। তো এই ছিল আমার কাছে বগুড়ার মহাস্থান বাজার থেকে সবশেষ খবর। বগুড়া থেকে সবজির বাজারের খবর জানাচ্ছিলেন মাজেদুর রহমান। দেশের বাইরের খবর, ফ্রান্সের দ্বিতীয় ধাপের করোনার সংক্রমণ দিনে দিনে আরও বাড়ছে। সংক্রমণ রুখতে এ মাসব্যাপী দেশ জুড়ে লকডাউনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বেড়েছে। সংক্রমণ বেড়ে যায় প্রবাসী বাংলাদেশিরা শঙ্কার মধ্যে আছেন। প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। ফ্রান্সে দ্বিতীয় ধাপের করোনার সংক্রমণ যেন কোনোভাবেই থামছে না।
বাড়ছে মৃতের সংখ্যাও। এমন অবস্থায় সংক্রমণ রুখতে দেশব্যাপী জারি করা হয়েছে 1 মাসের লকডাউন। লকডাউনের শুরুর দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছুটা শিথিলতা প্রদর্শন করলেও এখন তারা বেশ কড়াকড়ি। আজকে আসার সময় এবং আমাদের প্রতিষ্ঠানের আশেপাশে আমরা দেখতেছি বিষম কন্ট্রোল হচ্ছে। আজকে থেকে বোধহয় পুলিশের কড়া নিরাপত্তা বেড়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি রাস্তায় অনেক পুলিশ। সপ্তাহের প্রথম দিন থেকে বাংলাদেশি অধ্যুষিত গার্ডনট সহ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশি চোখে পড়ে। এ সময় সঠিক প্রমাণপত্র প্রদর্শন করতে না পারার কারণে অনেকেই জরিমানার মুখোমুখি হন। দিনে দিনে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আতঙ্কের কথা জানিয়েছেন দেশটিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা। সেই সাথে প্রয়োজন ছাড়া কাউকে বাইরে বের না হওয়ারও আহ্বান জানান তারা। দ্বিতীয় ধাপের করোনার সংক্রমণ ফ্রান্সে দিনে দিনে এখনও বৃদ্ধি পাচ্ছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লকডাউন মানার বিষয়ে কঠোরতা আরোপ করলে হয়তোবা করোনার সংক্রমণ কিছুটা কমে আসবে ধীরে ধীরে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। মামুনুল হোসেন বাবু, সময় সংবাদ, প্যারিস। এদিকে ইউরোপের আরেক দেশ স্পেনের কাতালোনিয়ায় আক্রান্ত মৃতের সংখ্যা বাড়তে থাকায় সাপ্তাহিক ছুটির দিন শনি ও রোববার সম্পূর্ণ লকডাউনের আওতায় আনার ঘোষণা দিয়েছে প্রশাসন। স্পেন প্রতিনিধি সাইফুল আমিনের তথ্যচিত্রে রিপোর্ট। ইউরোপের দেশ স্পেনের পর্যটন নগরী হিসেবে খ্যাত কাতালোনিয়ায় বছরের প্রায় প্রতিটা সময় পর্যটকদের ভিড় লেগেই থাকে। তবে এবার বৈশ্বিক মহামারীর কারণে আনন্দ কোলাহলে ব্যস্ত শহরটি নীরব নিস্তব্ধ হয়ে আছে। নেই সেই চিরচেনা কোলাহল। শহর জুড়ে চলাচলে সীমাবদ্ধতা এবং আগামী সপ্তাহ জুড়ে প্রবেশ ও বের হওয়া যাবে না বলে কাতালান সরকার ঘোষণা দিয়েছে। এই অবস্থায় সরকারের দেওয়া সব সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছেন সেখানকার প্রবাসী বাংলাদেশি কমিউনিটি। এদেশের সরকার যে আইন করেছেন সেই আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো। আসুন সবার কাছে আমার অনুরোধ, সবাই যেন আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি। করোনা পরিস্থিতির ক্রমে অবনতি হওয়ার কারণে উৎকণ্ঠা দেখা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে প্রশাসন পর্যন্ত। সাপ্তাহিক ছুটির দিন শনি ও রোববার পূর্ণ লকডাউনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার। পাশাপাশি বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠনগুলোর কার্যক্রম, সাংস্কৃতিক ও স্পোর্টস সেন্টারগুলো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এতে ব্যবসা বাণিজ্যে লোকসান ও কর্মহীন হওয়ার আশঙ্কায় দিন পার করছেন প্রবাসী বাংলাদেশিরা। মানুষের টাকা পয়সা নাই, ক্রয় ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে। এর জন্য আমাদের ব্যবসার অবস্থা, যেমন ভাড়া দেওয়া, অন্য জিনিস নিয়ে আমরা অনেক সমস্যার মধ্যে আছি। বার এবং রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়া, এর কারণে অজস্র জনগণ কর্মসংস্থান হারান এবং যাদের কাগজ নেই তারা পুরোপুরিভাবেই বেকার হয়ে যান। তবে পরিস্থিতি আবারও স্বাভাবিক হয়ে আসলে চিরচেনা রূপে ফিরবে কাতালোনিয়া, এমনটাই আশা দেশটির নাগরিকদের। সময় সংবাদ, স্পেন। ছুটিতে এসে বিপাকে পড়েছেন কুয়েত প্রবাসীরা। বিমান চলাচল বন্ধ থাকায় কর্মস্থলে ফিরতে পারছেন না তারা, আর ফিরতে না পারলে কর্মহীন হয়ে পড়বেন অনেকে। বিস্তারিত শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের রিপোর্টে। অনিশ্চয়তার সাগরে হাবুডুবু খাচ্ছে দেশে আটকে পড়া ছুটিতে থাকা প্রবাসী বাংলাদেশিরা। বিমান চলাচল না থাকায় মহাসংকটে পড়েছেন এই প্রবাসী বাংলাদেশিরা। মহামারী করোনা প্রাদুর্ভাব ঠেকাতে কুয়েত সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় বাংলাদেশ সহ কুয়েত 64 দেশের উপর নিষেধাজ্ঞা জারি করেন, যার ফলে দেশের ছুটিতে আটকে পড়া প্রবাসীরা পড়েছেন মহাবিপাকে। আমাদের সাংসারিক অবস্থা ভালো নেই, আর্থিক অবস্থা ভালো নেই, প্লিজ আমাদেরকে কর্মস্থলে ফেরার সুযোগ করে দিন। আমরা যদি কুয়েত ফিরে যেতে না পারি তাহলে আমরা পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হব এবং আমরা কুয়েত থেকে যে বাংলাদেশকে উন্নয়নশীল করার জন্য রেমিটেন্স দিয়ে থাকি, এই রেমিটেন্স থেকে বাংলাদেশ বঞ্চিত হবে। এর মধ্যে অনেকের আকামা নবায়ন করতে না পারায় অনিশ্চয়তার মধ্যে দিনাতিপাত করছে প্রবাসীরা। তাছাড়া সরকার ছুটিতে থাকা প্রবাসীদের 9 মাসের মধ্যে কুয়েত ফিরে আসতে না পারলে তাদের আর কুয়েত প্রবেশের কোনো সুযোগ থাকবে না বলে জানান। যদি না যাইতে পারি তা আমি বহুত বড় একটা ক্ষতিগ্রস্ত হব, আমি বউ বাচ্চা নিয়ে। আর বাংলাদেশ সরকারকে আমি অনুরোধ জানাইতেছি যে আমরা যেন কুয়েতে পৌঁছাতে পারি। বাংলাদেশ সরকার ও বাংলাদেশ দূতাবাস যেন কুয়েত সরকারের সাথে কূটনৈতিক সমঝোতার মাধ্যমে কুয়েত প্রবাসীদের কর্মস্থলে ফিরে আসার ব্যাপারে সুষ্ঠু সমাধানে আসেন, এটাই সকল প্রবাসীর প্রাণের দাবি। শরীফ মোহাম্মদ মিজানুর রহমান, সময় সংবাদ, কুয়েত। দক্ষিণ আফ্রিকায় এবার স্ট্রবেরির ব্যাপক ফলন হয়েছে। সারি সারি সবুজ গাছের বুক চিরে রঙিন ফলের মনোমুগ্ধকর পরিবেশ আর সৌন্দর্য এখন ফার্মগুলোতে। আর এর স্বাদ নিতে পরিবার নিয়ে কেপটাউনের বাগানে ভিড় করছেন প্রবাসী বাংলাদেশিরা। দক্ষিণ আফ্রিকা থেকে মিজানুর রহমান রাসেলের রিপোর্টে বিস্তারিত।
করোনা মহামারীর মধ্যেও দক্ষিণ আফ্রিকায় স্ট্রবেরির ব্যাপক চাষ হয়েছে। দেশটির কোয়াজুলু নাটাল আর ওয়েস্টার্ন কেপ সহ প্রায় সব প্রদেশেই গত 50 বছর ধরে 300 হেক্টর জমিতে উৎপাদন হচ্ছে 6 থেকে 9,000 টন স্ট্রবেরি। মাটির অনন্য গুণাগুণে সুমিষ্ট, সুস্বাদু ও পুষ্টিতে ভরপুর স্ট্রবেরি দিয়ে তৈরি হচ্ছে সুস্বাদু জ্যাম, জেলি, জুস আর দই। স্ট্রবেরির স্বাদ নিতে শহর থেকে গ্রামের বাগানে ভিড় করছেন প্রবাসী বাংলাদেশিরা। আমরা অনেক দূর থেকে এখানে প্রতি বছর আসি স্ট্রবেরি বাগানে স্ট্রবেরি নেওয়ার জন্য, তোলার জন্য এখানে আসি বাচ্চাদেরকে নিয়ে। বাচ্চারা অনেক খুশি, অনেক হ্যাপি। স্ট্রবেরি একটা সুস্বাদু ফল, আমরা প্রত্যেক মৌসুমেই নিজেরা খেতে আসি এবং আমাদের পাড়া-প্রতিবেশীদের জন্য নিয়ে যাই। দেশের চাহিদা মিটিয়ে বাইরের দেশে স্ট্রবেরি রপ্তানি করে প্রতি বছর আয় হয় কয়েক কোটি ডলার। সবুজের বুকে লাল, এজন্য লাল সবুজের পতাকা। দক্ষিণ আফ্রিকায় করোনাকালে লেবার সংকটের মধ্যেও স্ট্রবেরির ব্যাপক ফলনে হাসি ফুটেছে ফার্ম মালিকদের মধ্যে। তাই তো সুমিষ্ট, সুস্বাদু আর পুষ্টিগুণে অনন্য দক্ষিণ আফ্রিকার স্ট্রবেরি খেতে ফার্মগুলোতে ভিড় জমিয়েছেন দক্ষিণ আফ্রিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। মিজানুর রহমান, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা। খেলার খবর। নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিবের দেশে ফেরার খবরে দারুণ উচ্ছ্বসিত টাইগার ভক্তরা। করোনাকালে সব স্বাস্থ্যবিধি মেনে সাকিবকে বিমানবন্দরে উষ্ণ সংবর্ধনা দেওয়ারও পরিকল্পনা তাদের। সমর্থকরা বলছেন সাকিবের এবারের ফেরা হোক আরও স্মরণীয়। সাকিব ফিরেছেন, সাকিব ফিরছেন। নিষেধাজ্ঞার খড়গ শেষ, এবার দেশে ফেরার পালা। লঙ্কা সিরিজ বাতিল হওয়ায় শেষবার মার্কিন মল্লুকে পরিবারের কাছে উড়াল দিয়েছিলেন সাবেক এই বিশ্বসেরা। তাই তো এবার সাকিবের ফেরাটা হচ্ছে মাথা উঁচু করেই। অবশেষে জানাও গেছে সেই মাহেন্দ্রক্ষণ বৃহস্পতিবার মধ্যরাতে মাকে নিয়ে হবে তার প্রত্যাবর্তন। বাংলার সমর্থকরা বরাবরই শর্তহীনভাবে সমর্থন দিয়ে গেছেন টাইগার ক্রিকেটকে। পোস্টার বয় সাকিব তো তাদের নয়নের মণি। তাই তো যুবরাজের দেশে ফেরার খবরে ঝরল উচ্ছ্বাস। নিষেধাজ্ঞা থেকে ফেরার পর আগামী বৃহস্পতিবার দেশে ফিরছেন সাকিব আল হাসান। ফুলের তোড়ায় মোড়ানো ভালোবাসা নিয়ে আমরা অপেক্ষায় আছি। আমরা এই সাকিবের ফেরার খবরে খুবই উচ্ছ্বসিত এবং আমরা সকল ভক্ত অপেক্ষা করছি কখন সাকিব দেশে ফিরবেন। প্রত্যেকটি ক্রিকেট প্রেমী এবং বিশেষত সাকিব ভক্তদের জন্য এর চেয়ে আনন্দের সংবাদ আর কিছুই হতে পারে না। আমাদের আশা, আমাদের আকাঙ্ক্ষা সাকিব ফিরবেন তার নিজের রূপে এবং ভক্তদের মন জয় করবেন আবার আগের মতোই। সাকিবের জন্য শুভকামনা এবং তার ফেরার খবরে আমাদের চেয়ে আনন্দিত আর কেউ নেই। আমরা অত্যন্ত আনন্দিত। আছে পরিকল্পনাও, আর তা হলো বিমানবন্দরে সাকিবকে নেওয়া হবে বরণ করে, দেয়া হবে উষ্ণ সংবর্ধনা। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ওনাকে বেশ বড় করে একটা সংবর্ধনা দিতে চাচ্ছি। আমার দৃঢ় বিশ্বাস ওনার বাকি ভক্তরাও একইভাবে মুখিয়ে আছে ওনাকে বরণ করে নেওয়ার জন্য। কোভিড-19 পরিস্থিতির কারণে কিছুটা স্বাস্থ্যবিধির ব্যাপারটাও আসলে মাথায় রাখতে হয় এবং সেটা মাথায় রেখেই আমরা মূলত আমাদের পরিকল্পনা এগিয়ে নিচ্ছি। সব ঠিক থাকলে আর কোভিড টেস্টের নেগেটিভ আসলে সাকিব অনুশীলন শুরু করবেন সামনের সপ্তাহেই। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। আবারও আইসিসির র্যাঙ্কিংয়ে ফিরেছেন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় আইসিসির বিভিন্ন র্যাঙ্কিংয়ে ফিরতে বাধা নেই বাংলাদেশি অলরাউন্ডারের। সবকটি সিরিজের পরে নতুন র্যাঙ্কিং প্রকাশ করে ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি। যদিও বাংলাদেশের সম্প্রতি কোনো সিরিজ নেই, তবে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করেছে জিম্বাবুয়ে। এই সিরিজের পর বুধবার নতুন আইসিসি ক্রিকেটারদের র্যাঙ্কিং প্রকাশের সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে পরবর্তী প্রকাশিত আপডেট র্যাঙ্কিংয়ে আবারও যুক্ত হবেন সাকিব আল হাসান। 1 বছরের জন্য নিষিদ্ধ হওয়ার পর থেকে আইসিসির সব র্যাঙ্কিং থেকে তার নাম সরিয়ে ফেলা হয়। এক মাস যুক্তরাষ্ট্রে কাটালেও ফিটনেস নিয়ে সমস্যা হবে না সাকিব আল হাসানের, এমনটাই বিশ্বাস তার দীর্ঘদিনের কোচ মোহাম্মদ সালাউদ্দিনের। মাঠে আগের উদ্যম নিয়ে ফিরবেন এক সময়ের বিশ্বসেরা এই অলরাউন্ডার, দেখা যাবে তার সেরা ফর্মে। এদিকে পিএসএলে খেলতে যাওয়ার আগে কোচ সালাউদ্দিনের সঙ্গে ব্যাটিং নিয়ে কাজ করেছেন তামিম ইকবাল। বিস্তারিত জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। নিষেধাজ্ঞা শেষ, এখন অপেক্ষা মুক্ত সাকিবকে বরণ করে নেয়ার। দেশে ফিরেই হয়ে যাবেন ব্যস্ত, খেলার কথা আছে বঙ্গবন্ধু টি-20 কাপে।
টি-20 আসরের আগে হবে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। কদিন আগে প্রেসিডেন্টস কাপ শেষ হলেও বিশ্রাম নেওয়ার সুযোগ নেই ক্রিকেটারদের। ঐচ্ছিক অনুশীলনে নেমেছেন অনেকেই। একই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে সাকিবকেও। গেল 1 মাস যুক্তরাষ্ট্রে কাটালেও ফিট সাকিবেরই দেখা পাওয়া যাবে, বিশ্বাস তার কোচের। সাকিবের মানসিক অবস্থা নিয়ে কখনোই আসলে কথা বলার কিছু নেই, কারণ আমার কাছে মনে হয় সে সবসময় অনেক মেন্টালি অনেক ভালো অবস্থায় থাকে, সেটা খারাপ পরিস্থিতি হোক ভালো পরিস্থিতি হোক। যখন লাস্ট প্র্যাকটিস করে গেছে তখন খুব ভালো অবস্থায় ছিল।